নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আশ্চর্যের বিষয় হলো নাফিস কিভাবে টের পেল আমি অসুস্থ। অফিসে কেউ কিছু বলেছে নিশ্চয়। পাশ থাকা ওড়নাটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় জয়ী। পর্দা সরিয়ে সামনের রুমে এসে দেখে নাফিস রান্নাঘরে কি যেন করছে। সেই কালকের জামা কাপড় পরা। অন্যদিকে নাফিস জুইকে দেখে একটু অবাক হয়ে যায়। অবাক হওয়ার কারণ আছে, তা হচ্ছে সে ভাবে জুই এত তাড়াতাড়ি উঠে যাবে। ঠোঁটের কোণে হালকা মুচকি হাসি দিয়ে নাফিস জুইয়ের দিকে এগিয়ে আসে। ঘুম ভেঙেছে? তুমি এখানে এখনো? ঘুম কেমন হলো? শরীরের কি অবস্থা এখন? নাফিস, আমি প্রশ্ন করেছি, তুমি এখনো এখানে কি করছো? অফিসে যাবে না? আর কাল রাতে এখানে ছিলে? এখানে আছি তোমাদের জন্যে। অফিস থেকে ছুটি নিয়েছি একদিন। কাল রাতে এখানেই ছিলাম। কেন নাফিস? তোমার শরীর ভালো না। তোমার দিন দুনিয়ার খবর থাকে নাকি জ্বর হলে? তার উপর তোমার মা মানে আন্টিকেও বলনি আসতে। তা আমি কিভাবে যাই বলো তো? জুয়ের মন যেন আবার নাফিসের দিকে ঝুঁকে যাচ্ছে। কেন জানি মন আবারও বেহায়া হতে যাচ্ছে। নাফিস জুয়ের কাছ থেকে সরে গিয়ে রান্নাঘরে ঢুকে যায় আর বলতে থাকে, কাদম্বরী, এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও। পরোটা বানিয়েছি আর তোমার ফেভারিট গাজর আর আলুর ভাজি একসাথে খাওয়া যাবে। আর তোমার যেটা সব থেকে বেশি প্রিয়, আমার হাতের মালাই চা, সেটাও করেছি। নাফিসের কথায় চমকে গেলেও নিজেকে দমিয়ে রাখে জুই। শরীরের শক্তিও নেই যে দাঁড়িয়ে থাকবে, তাই নিজের শরীরটাকে রান্নাঘরের দরজার সাথে ছেড়ে দিয়ে হেলে দাঁড়ায় জুই। তারপর নাফিসকে উদ্দেশ্য করে বলে, প্রিয় মানুষটাই যখন জীবনে নেই তখন প্রিয় খাবারগুলো আর নাইবা থাকলো। জুয়ের কথা শুনে নাফিসের হাত সেখানেই সুপ্ত হয়ে যায়। জুই কথাটা এমনভাবে বলল যে সব কিছুই ভেস্তে গেল। নাফিস খুব দ্রুত জুয়ের সামনে দাঁড়ায়। জুয়ের একদম কাছে চলে আসে নাফিস। একবার অপরাধ করেছি বলে কি আরও একবার সুযোগ দিয়ে ভালোবাসা যায় না আমায়? আমি তো আমার মাঝে নেই, ভালোবাসবো কি? এখন আর সেই সুযোগটাও নেই। তুমি যাকে ছেড়ে গিয়েছিলে সে একজন কুমারী ছিল, আর এখন যাকে আপন করতে চাইছো সে এক বাচ্চার মা। কথাটা বলে জুই পেছনে ফিরে রুমে যেতে নিলে নাফিস জুইকে পেছন থেকে জড়িয়ে ধরে। নাফিসের স্পর্শ পেয়ে জুই কেঁপে ওঠে। নাফিস এইভাবে তাকে জড়িয়ে ধরবে ভাবেনি সে। নাফিস, ছাড়ো আমায়। চুপ। নাফিস, ছাড়ো আমায় বলছি, ছাড়ো। না। তুমি এই মুহূর্তে আমার কাছে পরপুরুষ। তোমার স্পর্শেও পাপ হবে আমার। চুপ করতে বলছি। তুমি আমার কাছে আগে যেমন আমার কাদম্বরী ছিলে, এখনও সেই কাদম্বরী আছো। এই বলে নাফিস জুইয়ের ঘাট থেকে চুল সরিয়ে ঘাড়ে চুমু দিয়ে জুইকে ছেড়ে দেয়। নাফিসের ঠোঁটের স্পর্শে জুই আরও কাবু হয়ে যায়। পেছন থেকে নাফিস আবারও বলে ওঠে, ফ্রেশ হয়ে আস্তে আস্তে ইপসিকে ডাকো, দেখো ওঠে কিনা, যাও। নাফিস আগেও জুইকে এমন শাসন করত, আর এখনও করে, ঠিক আগের মতো। কিন্তু সময়টা আর আগের মতো নাই। দুপুরের দিকে সব কিছু গুছিয়ে নিয়ে জুইকে মেডিসিন বুঝিয়ে দিয়ে ইফসিকে খাইয়ে দিয়ে নাফিস বাসা থেকে চলে যায়। যাওয়ার আগে দরজা অবধি এগিয়ে আসে জুই, আর নাফিস সেই সুযোগটাই কাজে লাগায়। দরজার কাছে এসেই চট করে জুইকে জড়িয়ে ধরে শোয়। জুইয়ের মন যেন আরও দুর্বল হয়ে যায়। নাফিসের স্পর্শ তার শরীরে পড়া মাত্র নিজেকে আবার নতুন করে আবিষ্কার করে জুই। তবুও অতীতের কথা মনে পড়লে নিজের মনের মধ্যে যেন কেউ ছুরি চালাচ্ছে। তাই জুই নিজ থেকেই বলে দেয়, বারবার এইভাবে আমায় কেন জড়িয়ে ধরছো নাফিস? আমি তোমার প্রাক্তন, তুমি আমার প্রাক্তন। মানি না। কোনটা মানো না? সব তো নিজের হাতেই শেষ করে দিয়েছো। কিন্তু ফিরেও এসেছি। কখন এলে? যখন ফিরে আসার কথা ছিল তখন তো ফিরে এলে না। কথা তো দিয়েছিলে ফিরবে। ফিরে তো এসেছি। সময়টা আর নেই। নাফিস জুইকে নিজের দিকে ঘুরিয়ে দেয়। তারপর জুইয়ের দুই গালে নিজের দুই হাত রাখে। তারপর জুইয়ের আরও কাছে চলে আসে সে। তুমি মোর প্রাণ বিনা, মোর স্বপনে আছো মিশিয়া। দূরে সরিয়ে রেখেছিলাম তোমায়, তবে সদা ছিলে মনত প্রিয়া। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি যে তোমায় ভালোবাসি। যত দূরে ছিলে তুমি মোর থেকে, তত কষ্টে রেখেছি আমি নিজে আমাকে। একটা কথাই বলবো তোমায়, ওগো আমার কাদম্বরী,
শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ গো, আমি তোমাকেই ভালোবাসি। কাব্যটা বলেই নাফিস জুইয়ের কপালে আলতো করে চুমু দিয়ে এক পা পিছিয়ে দিয়ে আবার ঘুরে তাকায় জুইয়ের দিকে। তারপর বলে ওঠে, রেডি থেকো তুমি কাদম্বরী, আমি এই সাদাই রাখবো না তোমায়। রাঙা শাড়িতে তোমায় রাঙিয়ে আমার মনের রানী করে নিয়ে যাব তোমায় কাদম্বরী। এই বলে নাফিস চলে যায়। আর জুই সেথায় অবাক নয়নে নাফিসের চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়। 2 দিন পর আজ নাফিস অফিসে এসেছে, এদিকে 2 দিন পর আজ জুইও অফিসে এসেছে। একসাথে একদিনে অফিসে দুজনের আগমনে স্টাফদের মাঝে হাজারো কথার জন্ম দিয়েছে, যা নাফিস আমলেও নেয়নি। আর জুই যেটা নিয়ে ভয় বেশি পেয়েছে সেটাই হচ্ছে ভেবে আরও বেশি করে ভয় পাচ্ছে। আজ 2 দিন পর দুজনকে অফিসে দেখে মাহবুব সাহেব তাদের একসাথে ডেকে রুমে পাঠান। নাফিস নিজের মতো করেই আছে, ভয় পাচ্ছে জুই, আর তার রাগ হচ্ছে ভীষণ নাফিসের উপর। এত কিছুর কোনো প্রয়োজন ছিল না সেদিন। অতঃপর দুজনেই বসের রুমে দাঁড়িয়ে আছে। মাহবুব সাহেব দুজনকেই ইঙ্গিত করে বললেন, নাদিরা আপু কি সুস্থ হয়ে আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। তখন মাহবুব সাহেব ইফসিকে উদ্দেশ্য করে বলে, নাফিস সাহেব, আপনার ঝামেলা শেষ হয়েছে তো? নাফিস তখন অত্যন্ত ভদ্রতার সহিত জবাব দেয়, জি স্যার, ঝামেলা শেষ হয়ে গেছে। তখন মাহবুব সাহেব দুজনকেই বলে, অদ্ভুত ব্যাপার তাই না? দুজনের কাজ এবং অসুস্থতা একই সাথে শেষ হলো। যাক, ভালো লাগলো শুনে। ওকে নাদিরা, আপনি যেতে পারেন। জি স্যার। নাফিস সাহেব, আপনি দাঁড়ান, কিছু কথা আছে আপনার সাথে আমার। জি স্যার। মাহবুব সাহেবের কথায় জুই চলে যায় আর নাফিস থেকে যায়। সেখানে মাহবুব সাহেব আর নাফিসের চোখে চোখে কথা হয়। আর কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মাহবুব সাহেব হেসে দেয়, সেই সাথে নাফিসও হেসে দেয়। আর তখন নাফিসকে মাহবুব সাহেব বলে ওঠে, শালা বস এইখানে। ভাইয়া বাঁচালে তুমি। কি দরকার ছিল এত কিছু করার? ওর যে অবস্থা ছিল তুমি জানো। খালাম্মা কি বললো বাসায় যাওয়ার পরে? তেমন কিছুই না। দেখ নাফিস, তুই কি ভেবেচিন্তে এগুচ্ছিস? হ্যাঁ ভাইয়া। তোর মা মানবে বলে মনে হচ্ছে না। তখনই মানলেন না, আর এখন তো জুয়ের একটা মেয়েও আছে, এখন কি করে মানবে? মায়ের জন্যই 3 বছর আগে অনেক ভুল করেছি ভাইয়া, আর না। আর হ্যাঁ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ বুঝলা, এইভাবে সাহায্য করার জন্যে। দূর, কী সব বলিস না। আচ্ছা যা, কাজ কর গিয়ে। ওকে। মাহবুব আর নাফিস খালাতো ভাই। জুইয়ের ব্যাপারে মাহবুব আগে থেকে জানতো, কিন্তু জুইকে কখনো দেখেনি সে। আর নাফিস এই অফিসে জয়েন হওয়ার পরই নাফিস মাহবুবকে সব শেয়ার করে। নাফিসের কোনো কর্মচারী জানে না যে এরা দুজন সম্পর্কে ভাই হয়। মাহবুব তার নিজের দিক দিয়ে পুরো চেষ্টা করেছে যাতে এই দুটো মানুষ আবার মিলিত হতে পারে। লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে বসে আছে জুই, ইফসিকে খাইয়ে দিচ্ছে। এমন সময় সেখানে নাফিস গিয়ে দাঁড়ায়, ইফসিকে কোলে তুলে নিয়ে আদর করে। আর ইফসিও নাফিসের কোলে চড়ে বেশ মজা করে। তখন নাফিস জুইকে বলে, কেমন আছো কাদম্বরী? জুইয়ের স্তব্ধতা দেখে নাফিস আবারও প্রশ্ন করে, কি হলো, কথা কেন বলছো না? এটা অফিস নাফিস, এখানে অন্তত ড্রামা করবেন না। যা করি সবটাই ড্রামা মনে হয় তোমার কাছে? হ্যাঁ, আজকাল যা করেন সবটাই ড্রামা লাগে আমার কাছে। আর কিছু? রেগে যাচ্ছ কেন? ইফসিকে নামান আর এখান থেকে যান। এমনিতেও অফিসে সবাই নানান কথা তুলে ফেলেছে, দয়া করে আমায় রেহাই দিন। নামান ওকে। জুইয়ের কথা শুনে নাফিস অবাক হয়ে যায়নি, বরং জুইয়ের রাগান্বিত মুখটা দেখে যাচ্ছে। তারপর ইফসিকে কোল থেকে নামিয়ে দিয়ে জুইকে উদ্দেশ্য করে একটা কথা বলে নাফিস, ভুল যখন করেছি আমি, তার প্রায়শ্চিত্ত আমি করব। কথা যখন দিয়েছিলাম ফিরে তো এসেছি। এইবার আমার শহরে তোমাকে আপন করে তোমার পায়ে শিকল পরানোর পালা। নাফিসের এমন কথায় জুই ভরকে যায়। তৎক্ষণাৎ মেজাজ তার বিগড়ে যায়, আর তখন সেও পাল্টা জবাব দিয়ে দেয়, খবরদার খবরদার নাফিস, আর যাই হয়ে যাক না কেন আমায় করুণা কিংবা দয়া দেখাতে আসবেন না। আমার দুর্বল চিত্তে একবার আঘাত করেছিলেন, সেই আঘাতের ঘাটা আজ 3 বছর পরেও সারেনি।
এই ঘাতে নতুন ঘা দিতে আসবেন না। তখন নাফিস একবার জুয়ের দিকে তাকায়, আবার এদিকে ওদিকে তাকায়। তারপর টুপ করে ইফসির সামনেই জুয়ের কপালে চুমু খেয়ে নেয়। এই মুহূর্তে জুই কি রিয়াকশন দিবে তা তার অজানা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে জুই নাফিসের সামনে, আর ইফসিও নাফিস আর জুয়ের সামনে দাঁড়িয়ে টুকটুক করে তাকিয়ে আছে। তারপর নাফিস আবার বলে, ললাটে ভালোবাসার পরশ তো এঁকে দিয়েছি, এখন শুধু তোমার রাজ্যে রাজ করার পালা। রেডি থেকো আমার কাদম্বরী। জোর করছো নাফিস? জোর না, অধিকার ফলাচ্ছি। সব চুকে যাওয়ার পরে অধিকার বোধ জন্মায় কি করে? যেভাবে এখনো তোমার ওই মনে আমার নামটা খোদাই করা আছে সেইভাবে। এই বলে নাফিস চলে যায়, আর জুই তখন নিজের মনে জমাট বেঁধে থাকা কষ্টগুলোকে পানিরূপে নিলাম করতে ব্যস্ত হয়ে পড়ে। পর মুহূর্তেই মহি সেখানে উপস্থিত হয়। মহি আচমকায় জুইয়ের চোখের পানি দেখে ফেলে। জুইও মহিকে আচমকা দেখে ভরকে যায়। চট করে চোখের পানিগুলো মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে সে। মহি বুঝেও চুপ করে থাকে, কারণ মহি তখন 100%-এর মধ্যে 70% বিশ্বাস করে নিয়েছে নাফিস আর জুইয়ের মাঝে কিছু তো আছে। তাহলে কি নাফিস স্যার আর ম্যাডামের মাঝে অবৈধ সম্পর্ক হয়ে গেছে? কিন্তু ম্যাডাম তো বিবাহিত, আর দেখেও তেমন মনে হয় না। কিন্তু সেদিন পার্টির পরে যে ওনারা একসাথে চলে গেলেন, আবার আজ দুজনই 2 দিন পর এলেন, এসব তো একটা দিকেই নির্দেশ করে। পর মুহূর্তেই মহি ইফসির দিকে নজর দেয়। এত নিষ্পাপ একটা বাচ্চা জুইয়ের পাশে, এখন মাইন্ড আবার অন্যদিকে ঘুরছে তার। না না, ছি ছি ছি, কী সব বলছি আমি? ম্যাডাম তো মোটেও এমন চরিত্রের না। তাহলে অবৈধ সম্পর্ক কেন বললাম? আল্লাহ পাক আমায় ক্ষমা করুক, আমি কী সব ভেবে যাচ্ছি। ইফসিকে নিয়ে জুই তখন নিজের কেবিনে চলে যায়। ইফসিকে চেয়ারে বসিয়ে দিয়ে জুই কাজে মন দেয়, কিন্তু কাজে তার মন নেই। মন শুধু একটা জিনিসের উপরেই ঘুরপাক খাচ্ছে। কি হতে পারে তার ভবিষ্যৎ? কি হতে পারে তার বাচ্চার ভবিষ্যৎ? নাফিস কেন ফিরতে চায়? কেন দায়িত্ব নিতে চায়? কিছুই বুঝে আসে না তার। নানান টেনশন আর উদ্বেগের সাথে কেটে যায় প্রায় 1 সপ্তাহ। নাফিস এই 1 সপ্তাহ প্রতিদিন জুইয়ের বাসায় আসে, ইফসির সাথে খেলা করে, ইফসিকে নিয়ে বাহিরে যায়, আর জুইকে আর চোখে দেখে যায়। এর মাঝে জুই শত দুর্বল হয়েও নিজেকে নাফিসের সামনে তুলে ধরেনি, কারণ এই সময়ে এইসব সবাই ভালোভাবে নেবে না। তার নিজের ভাই ভাবিও বা এই ব্যাপারটা কিভাবে মেনে নেবে? আর নাফিসের পরিবার, যেই পরিবারের জন্য মিথ্যা অজুহাতে সে জুইকে ছেড়ে গিয়েছিল, সেই পরিবার তাকে কিভাবে গ্রহণ করবে? দিনটা শুক্রবার। নাফিস আজও এসেছে। বিকেলের দিকে নাফিসকে নিজের বাসায় দেখে খানিকটা অবাকই হয়ে যায় জুই। নাফিস হাতে করে ইফসির জন্য অনেক কিছুই নিয়ে আসে, যা জুইয়ের চোখে লাগে। নাফিস সোজা ইফসির কাছে চলে যায়। জুই দরজা লাগিয়ে দিয়ে সোজা নাফিসের কাছে গিয়ে দাঁড়ায়। নাফিস, এইসব ঠিক না। কেন বারবার আসো তুমি এখানে? তোমার কাছে আসি আমি? আমার মেয়ের কাছেই তো আসো। কেন আসো? আমার মন চাই তাই আসি। মানুষ নানান কথা বলতে শুরু করে দিয়েছে নাফিস। মানুষের কথায় আমি কান দেই না। আমায় দিতে হয় নাফিস, আমায় দিতে হয়। তুমি দিও না তাহলেই হয়। নাফিসের এমন বাঁকা বাঁকা কথা শুনে জুই রেগে যায়। তারপর নাফিসকে হুট করেই নিজের দিকে ঘুরিয়ে নেয় জুই। উফ নাফিস, আমার কথা শোনো তুমি। তুমি আর কোনোদিন এখানে আসবে না, কোনোদিন না। তখনই নাফিস জুইকে জড়িয়ে নেয় নিজের কাছে, শক্ত করে জড়িয়ে ধরে রাখে সে। জুই যেন তার নিজের সব শক্তি হারিয়ে ফেলছে। নাফিসের গায়ের গন্ধটা সেই আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। নাফিস জুইয়ের ঘাড়ের কাছে মুখ নিয়ে চুলের ভাঁজে আলতো করে চুমু দিয়ে দেয়। জুইয়ের চুলে মাতাল করে ঘ্রাণে নিজেকে পাগল পাগল লাগছিল নাফিসের কাছে। তখন সে জুইকে আবারও বেশি করে জড়িয়ে নেয়। নাফিস ছাড়ো আমায়, ছাড়ো বলছি। হুম। নাফিস ছাড়ো, ইফসি এখানে, ছাড়ো আমায়। তারপর নাফিস জুইয়ের কপালে আরেকটা চুমু দিয়ে দেয়। তারপর বলে, বিয়ে করে রঙিন বেনারসিতে রাঙিয়ে নিয়ে যাব তোমায়। ভালোবাসি তোমায় আমি, ভালোবাসি বলেই ফিরে এসেছি আমি। ফিরিয়ে দিও না আমায়, কথা দিলাম ভালোবাসায় ভরিয়ে দিব, রাঙিয়ে দিব তোমার জীবন। নাফিসের কথাগুলো শুনে জুইয়ের চোখের পানিগুলো গড়গড় করে বেয়ে পড়ে যায়।
আর নাফিস হালকা হাসি বলে জুঁইয়ের দু চোখের পাতায় আলতো করে চুমু খায়। অফিসে পা রাখতেই জুঁইয়ের চোখে পড়ে অফিসের স্টাফ তাকে দেখে গুজুর গুজুর ফুসুর ফুসুর করা শুরু করে দিয়েছে। ওদের তাকানোর স্টাইল বলে দিচ্ছে নিশ্চয়ই ওরা কিছু জানতে পেরেছে, নয়তো কিছু বুঝতে পেরেছে। জুঁই সোজা নিজের কেবিনে গিয়ে বসে। মনে মনে তার একটাই শঙ্কা, হঠাৎ তাকে দেখে সবার এমন রিয়াকশন কেন। একটু পরে মহি ফাইল নিয়ে রুমে আসে। ম্যাডাম আসবো? জি আসুন। ম্যাডাম এটাই সাইন লাগবে। আচ্ছা। জুঁই সাইন করছিল আর তখন মহি হাত কচলাচ্ছে। মহির হাত কচলানো দেখে জুঁই বুঝে যায় সে কিছু বলতে চাচ্ছে। আপনি কি কিছু বলবেন মহি? না মানে আসলে ম্যাডাম। বলুন কি বলবেন। না মানে সবাই বলছিল। কি বলছে সবাই? না মানে ম্যাডাম নাফিস স্যার। তখনই জুঁই বুঝে যায় ঘটনা কোথায় গিয়ে গড়িয়েছে। সাথে সাথে জুঁই ফাইল মহির দিকে এগিয়ে দেয়। সাইন করা শেষ, নিয়ে স্যারের রুমে যেতে পারেন। জি ম্যাডাম। যাওয়ার সময় মহি ইফসিকে আদর করে যায়। দরজার কাছে গিয়ে একবার জুঁইয়ের দিকেও তাকিয়ে যায়। মহি মাথাতেই আনতে পারে না ঘটনার সূত্র কোথা থেকে। আর অফিসে এইসব নিয়ে গুজর গুজর ফুসুর ফুসুর করা স্টাফরাই বা এইসব কোথায় পায়। মহির কাছে জুঁই একজন আদর্শ নারী, যে কিনা একা একজন মেয়ে মানুষ হয়ে নিজে এবং তার বাচ্চাকে নিয়ে সারভাইভ করে যাচ্ছে প্রতিনিয়ত। সেই আদর্শ নারীর নামে এত লো ক্লাস মেন্টালিটি কথা একেবারেই বেমানান। তবুও মহির কেন জানি মনে হচ্ছিল কিছু তো আছে যা লুকায়িত। কারণ সব মিথ্যা হলেও চোখ মিথ্যা হয় না। আর সেদিন পার্টিতেও মহি দেখেছিল নাফিসের সাথে জুঁইকে যেতে। তার জন্যই সব হিসেব যেন মিলেও মিলছে না তার কাছে। কথা না বাড়িয়ে সেদিনকার মতো মহিন জুঁইয়ের রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে নাফিসও বুঝে গেছে অফিসে কিছু তো একটা চলছে। নাফিসকে দেখলেও স্টাফরা একটু আধটু আলাপ আলোচনা করে, অবশ্য তা নাফিসের অগোচরে, যা নাফিসের চোখের অনায়াসে লাগে। তবে নাফিস অনেকটা একঘেয়ে হয়ে গেছে। সব কিছুতেই সে ডোন্ট কেয়ার ভাব দেখায়। তার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে নিজেই। কিন্তু নাফিস ভুলে যাচ্ছিল যে সমাজ বলেও কিছু একটা থাকে, আর সে সেই সমাজেই বসবাস করে এক নাগরিক। যা তার কাছে সহজ মনে হয় আসলে কিন্তু তা সহজ নয়। লাঞ্চ আওয়ারে জুঁই ক্যান্টিনে পা রাখবে, তখন তার কানে কিছু আসে। ভেতরে কয়েকজন ফিমেল স্টাফ বলা বলি করছিল। যা বলছি একদম ঠিক বলছি। তুমি কি করে বুঝলে? না বোঝার কি আছে, দেখো না তোমার স্যার ইপসিকে নিয়ে কি করে, আর স্যার নাদিরা ম্যামের দিকে কেমন করে তাকায়। হ্যাঁ তা তো দেখি। এদের মাঝে আরেকজন বলে ওঠে, আমি তো আরও কিছু দেখেছি। কি দেখছো তুমি আবার? স্যার কিন্তু ম্যাডামের বাসায় যায়। তখনই সবাই একসাথে বলে ওঠে, কি? হ্যাঁ, স্যার ম্যাডামের বাসাতেও যায়, থাকেও। তুমি জানলা কিভাবে? ম্যাডামের পাশের ফ্ল্যাটে আমার খালার বাসা। সেদিন আমি খালার বাসাতেই ছিলাম। স্যারও আসছে আর আমিও দরজা খুলছি, তখন দেখেছি। ম্যাডাম জানে না ওটা যে তোমার খালার বাসা? না, কখনো দেখাই হয় নাই। ম্যাডাম কিন্তু চুপ করে থাকে, অথচ তলে তলে তার কত কিছু চলে। তা নয় তো কি? আর নাফিস স্যারই, উনি বা কেমন? দেশে কি মেয়েদের আকাল পড়েছে নাকি? গেছে এক বাচ্চার মায়ের কাছে। আরে পুরুষের নজর কতই বা ভালো হবে, আর থাকতে পারলেই চলে, বিছানা অবধি যাবে। কাজ শেষ তো তারপর দিন বলে হুই সি। তারপর সবাই মিলে সেখানে হেসে দেয়। তাদের মাঝে অন্যজন বলে, তবে কিন্তু বোঝা যায় না যে উনি এক বাচ্চার মা। বডি ফিট আছে, দেখতে আমাদের থেকে ইয়াং লাগে। এটাই তো ওনার প্লাস পয়েন্ট। মাহবুব স্যার যদি বিবাহিত না হতেন হয়তো মাহবুব স্যারও ফেসে যেতেন। তারপর আবারও সবাই হেসে দেয়। আর এদিকে জুঁইয়ের কলিজা ফেটে যাচ্ছে। যে স্টাফরা তাকে দেখলে সম্মানের সহিত ম্যাডাম বলে মাথা নিচু করে থাকে, আজ সেই স্টাফরাই তার অগোচরে তাকে নিয়ে নোংরা মন্তব্য করছে। পরিস্থিতি আজ কোথায় এসে ঠেকেছে। এরা যখন জানে তখন তো তাহলে পুরো অফিসেই জানবে এইসব। জুঁই পারে না সেখানেই
চিৎকার করে কাঁদে। তখন শুধু মন থেকে একটাই কথা বেরিয়ে আসে, আর তা হচ্ছে, এই সব কিছুর জন্য একমাত্র নাফিস দায়ী। আমার সব কিছু শেষ করে দিয়ে আমায় একা করে ফেলে গিয়েছিল, আবারও এসেছে ফিরে আমার সম্মানটুকু শেষ করতে। সেখানে আর 1 মিনিটও দাঁড়ায়নি জুঁই। সোজা নাফিসের রুমে ঢুকে যায় জুঁই। চোখে তার অঝোর শ্রাবণ, যেন থামার নাম নেই তার। পাগলের মতো অবস্থা, মনের মাঝে কি চলছে তা একমাত্র সেই কেবল জানে। নাফিস তখন ফাইল ঘাটছে। জুঁই সোজা রুমে গিয়ে নাফিসের হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়ে নিচে ফেলে দেয়। জুঁইয়ের এমন আচরণে অনেকটা অবাক হয়ে যায় নাফিস, কারণ আর যাই হোক জুঁই কখনো এতটা বেয়াদবি করে না। তখন নাফিস তার চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জুঁই তখন অশ্রুসিক্ত চোখে নাফিসের পানে চেয়ে আছে। কি হয়েছে, এমন করলে কেন? জুঁই তখনও অত্যন্ত সভ্যতার সাথে তাকিয়ে আছে নাফিসের দিকে। অন্যদিকে নাফিস তার কাদম্বরীর চোখের পানি দেখে পুরাই অবাক। না চাইতেও কেন জানি বুকটা তারও ফেটে যাচ্ছে তখন। কি হয়েছে জুঁই? বলেছিলাম না দূরে থাকতে, বলেছিলাম না আমার মেয়ের থেকে দূরে থাকতে। হয়েছে কি? কেন আমায় সবার সামনে ছোট করলে? আমি তো বেশ আছি আমার যন্ত্রণাগুলোকে আঁকড়ে ধরে। বেশ তো আছি আমার মেয়েকে নিয়ে। কেন এলে নাফিস আবার? দূরে যখন চলেই গেছো ফিরে কেন এলে? কেউ কিছু বলেছে? দেশে কি মেয়ের আকাল পড়েছে নাকি তুমি এক বাচ্চার মায়ের কাছেই কেন ফিরে এলে নাফিস? জুঁই, চিৎকার করে লাভ আছে? সবাই এটাই বলছে তুমি আমার বাসায় যাও, এটা সবাই জানে নাফিস। সবাই ভাবছে আমি তোমার সাথে, আমাদের মাঝে কোনো অবৈধ সম্পর্ক আছে। আর কত ছোট হতে হবে আমাকে, আর কত নিচে নামাবে আমাকে সবার সামনে নাফিস? কে বলেছে এইসব? বলো, কে বলেছে? যে বলে থাকুক না কেন, কথাটা তো সত্যি। যে এইসব বলেছে তার জিভ টেনে ছিঁড়ে নিব আমি। অনেক হয়েছে নাফিস, অনেক হয়েছে। আমি একা আছি, বেশ আছি। ফেলে যখন গিয়েছিলে তখন যখন আমার ভবিষ্যৎ ভাবনি, এখন কেন এতটা সময় আমার ভবিষ্যৎ ভাবতে হবে তোমাকে? যখন পায়ে ধরে চিৎকার করে কেঁদেছিলাম তখন তো তোমার কষ্ট হয়নি, তবে আজ কেন আমার কান্নায় তোমার মন ভাঙে নাফিস? জুঁইয়ের কথায় আজ আর উত্তর দিতে পারে না নাফিস। আজ যে তার কোনো উত্তর নেই। ঠিকই তো, আজকে জুঁই ভুল কিছু বলছে না তো, সব তো ঠিকই কথাই বলছে সে। তাহলে আজ কেন নাফিসের ভেতরের সব কিছু ঘুরিয়ে যাচ্ছে? তখন জুঁই আবারও বলে ওঠে, আমার ভাগ্য এত খারাপ কেন বলতে পারো নাফিস? কেন এত খারাপ আমার ভাগ্য? আমি অল্প বয়সে বাবাকে হারিয়েছিলাম, তারপর তোমাকে ভালোবেসেও হারাতে হলো। ভাগ্য আর বাস্তবতাকে মেনে নিয়ে বিয়ে করে অন্যের ঘরে গেলাম, সেখানেও শান্তি মেলেনি। ফারুকটা যেমনই ছিল আমার জীবন সাথী তো হয়েছিল, তাকেও হারাতে হলো। আমার জন্য নাকি তারা ছেলে হারিয়েছে। এই অপরাধের জন্য আমাকে আর আমার 8 মাসের বাচ্চাকে বের করে দেয় বাসা থেকে। জীবনের সাথে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে আমায়। এইদিকে অফিস, একদিকে অফিস, অন্যদিকে বাচ্চা। উফ, কি দুর্বিষহ স্মৃতি সেই সব, যা আজও তাড়া করে বেড়ায় আমায়। ঢাকা ট্রান্সফার হয়ে এলাম, ভাই ভাবি ধরে নিল তাদের সংসারে। আমরা মা মেয়ে উড়ে এসে জুড়ে বসেছি। নিজের বাবার বাড়িতে থাকতে একই শহরে নিজের মেয়েকে নিয়ে আলাদা থাকতে হচ্ছে আমাকে। আমার তাহলে শান্তি কোথায়? অসময়ে আবার তুমি আমার শহরে পা দিলে, যখন আমি আর একা নেই। এরপরেও নিজেকে বিকিয়ে দেইনি কারো কাছে। এখন কিনা শুনতে হয় আমি খারাপ চরিত্রের নারী, তাও আবার তোমারই জন্যে। কেন নাফিস, কেন? নাফিস তখন জুঁইয়ের সব কথাগুলো মন দিয়ে শুনে নেয়। ডেস্কের উপর 2 হাত ভর দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নাফিস। জুঁই অনবরত কেঁদেই যাচ্ছে। তখন নাফিস আবারও বলে ওঠে, আমি তোমার 2 পায়ে ধরি নাফিস, দয়া করে দূরে থাকো। আমার আর আমার মেয়ের থেকে দূরে থাকো, না হয় আমি আর আমার মেয়ে এমন কোনো কোথাও চলে যাব যে তুমি দেখতেও পাবে না। মনে রেখো এই কথাটা। এই বলে জুঁই চলে যেতে নিলে নাফিস খপ করে তার হাতটা ধরে নেয়। তারপর এক টানে নিজের একদম কাছে নিয়ে আসে সে জুঁইকে। কে কি বলেছে বলো, কে কি বলেছে? আর হ্যাঁ, কারো কথাই তো আমি এখন আর কিছু করব না। বিগত 3 বছর আগে একজনের কথা শুনে বলে দিয়েছিলাম নিজের ভালোবাসাকে, বলে দিয়েছিলাম নিজের হাসি আনন্দকে। বহুত হয়েছে, আর না, এবার যা করব সব নিজের মতো করে করব। বলো, কে কি বলেছে? জুঁই তখনও চুপ করে চোখের পানি ফেলে যাচ্ছে।
এমতো অবস্থায়। ক্যান্টিনে বসে কয়েকজন স্টাফ এইসব নিয়ে আলোচনা করেছে। সেই মুহূর্তে ম্যাডামও সেখানে গিয়ে সবটা শুনে নেয় স্যার। নাফিস আর জুই কারো কণ্ঠেও শুনে দরজার দিকে তাকায়। সেখানে মহি দাঁড়িয়েছিল। তখন মহি আরও কিছু কথা বলতে বলতে ভেতরে ঢুকে যায়। সরি ম্যাডাম, আমি আপনাদের বিনা পারমিশনে আপনাদের সব কথা শুনে নিয়েছি। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। আর স্যার কীভাবে পারলেন এই মমির পুত্রের মতো একজন মানুষকে এইভাবে কষ্ট দিতে? মহি, আপনি এখানে? জুইয়ের প্রশ্নের উত্তরে মহি আবারও বলে ওঠে, আপনি আমার কাছে আইডল ম্যাডাম। যে নারী প্রতিকূলতা ডিঙিয়েও নিজেকে আর নিজের মেয়েকে নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত লড়াই করে যাচ্ছে, সে নারী আর যাই হোক খারাপ চরিত্রের না। স্যার, ওরা ক্যান্টিনে আপনাকে আর ম্যাডামকে নিয়ে বাজে বাজে কথা বলেছে। তখন ম্যাডামের পেছনে আমিও ছিলাম। ম্যাডাম এতটাই ভেঙে পড়েছিলেন যে আমাকে কেয়ারই করেনি। মাহবুব স্যার নেই, নয়তো আমি সরাসরি স্যারের কাছে যেতাম। তাই ভাবলাম আপনাকে এসে বলি, কিন্তু এখানে এসে আমি যা শুনলাম নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। কিভাবে পারলেন স্যার এই মানুষটাকে ঠকাতে? মহি, আপনি এখন যান, কাজ করুন গিয়ে। এই কথা বলে জুইও চলে যেতে নিলে নাফিস মহির সামনে হাতটা আরও শক্ত করে ধরে রাখে জুইয়ের। তার পরপরই নাফিস মহিকে উদ্দেশ্য করে বলে, মিস মহি, জীবনের একটা ভুলই কি সব কিছু নষ্ট করে দিতে পারে? আমি মানি আমি খুব খারাপ একটা কাজ করেছিলাম, তাই বলে কি আমি তা শুধুমাত্র পারবো না? আপনার একটা ভুল যে এই মানুষটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে তা কি বুঝতে পারেন স্যার? পারি বলেই এই হাতটা আর ছাড়তে চাইছি না। এইভাবে কিছুই হবে না স্যার। উল্টো ম্যাডাম সবার কাছে খারাপ প্রমাণিত হচ্ছে দিন দিন। যদি সত্যিই নিজের ভুলটুকু বুঝতে পারেন তাহলে ম্যাডামকে সম্মানের সহিত নিজের করে নিন, আপন করে নিন তাকে। ইপসির মাথার ওপর বাবার ছায়া হয়ে দাঁড়ান। ম্যাডামের এই ফিকে রং বদলে রঙিন রঙে রাঙিয়ে দিন তাকে। মহির কথা শুনে আরও অবাক হয়ে যায় জুই। সে যে জিনিসটা মাটি চাপা দিতে এখানে এসেছে সেই জিনিসটা মহি আরও প্রকাশ করে দিতে চাইছে। মহি, মাথা ঠিক আছে আপনার? না জেনেই এসব বলছেন আপনি। ম্যাডাম সবটা শুনে নিজের মতো করে বুঝেই এই কথাগুলো বললাম, যাতে বাইরে যারা আপনাকে আর স্যারকে নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে তাদের এই সব বন্ধ হয়ে যাক। মহির কথায় নাফিস জুইকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তারপর জুইয়ের হাতটা আলতো করে ধরে সে সোজা জুইকে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। জুই পুরাই অবাক। তাদের পেছন পেছন মহিও যায়। আজকে হয়তো কিছু একটা করে ফেলবে নাফিস। ক্যান্টিনে সবার সামনে গিয়ে দাঁড়ায় নাফিস। নাফিসকে এইভাবে দেখে সবাই ভরকে যায়, সাথে জুইকে দেখে আরও ভরকে যায়। সেই 4-5 জন তখন কথা বলছিল, তারাও সেখানেই ছিল। সবার নজর নাফিসের হাতের দিকে। সে জুইকে ধরে রেখেছে। তারপর নাফিস বলা শুরু করে, এইসব গুজুর গুজুর ফুসুর ফুসুর করা বন্ধ করুন। অফিসে কেন আসেন? নিশ্চয়ই নিজের কাজ করতে। কাজ রেখে অন্যদের নিয়ে এত মাতামাতি কিসের জন্য? আর হ্যাঁ, ফিমেল স্টাফরা নিজেরাও তো মেয়ে। নিজে একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়েকে নিয়ে এত কিসের কথা? এর বয়সে এ যা করেছে না তার এক ভাগও কেউ করেনি এখানে। আর হ্যাঁ, এর সাথে আমার অবৈধ সম্পর্ক নেই। খুব শীঘ্রই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আর হ্যাঁ, পৃথিবীতে মেয়েদের আকাল পড়েনি, আকাল পড়েছে এর মতো মেয়ের। আর এই দুর্মূল্যের বাজারে এর মতো নারীকে আমি কিভাবে আমার থেকে দূরে রাখি বলেন? 3 বছর আগে করা ভুলটা না হয় 3 বছর পরেই ঠিক করলাম। আর হ্যাঁ, নেক্সট টাইম এই অফিসে শুধু আর তোমাদের নিয়ে কেন যেন অন্য কাউকে নিয়ে কেউ গুজুর গুজুর ফুসুর ফুসুর করবেন না। যে বা যারা করবেন তাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। এক্ষেত্রে আপনাদের মাহবুব স্যারও কিছুই করতে পারবেন না আপনাদের জন্যে। কথাটা মাথায় রাখবেন প্রত্যেকে। নাফিসের এমন কথায় সমস্ত স্টাফরা একদম চুপ মেরে যায়। সবার সামনে থেকে নাফিস জুইকে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়। মহি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হালকা মুচকি হাসি দিয়ে বের হয়ে যায়। জুই যেন ভাষা হারিয়ে ফেলেছে। নাফিসকে কি বলবে কিছুই মাথায় আসছে না তার। নাফিস সবার সামনে ডিক্লেয়ার করে দিয়েছে সে তাকে বিয়ে করবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? নাফিস সোজা জুইকে নিয়ে জুইয়ের কেবিনে যায়। সেখানে গিয়ে জুইয়ের হাত ছেড়ে দেয় সে। উন্মাদের মতো এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে। নাফিসের এমন আচরণে জুই চুপ করে মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে নাফিস এসে জুইকে জড়িয়ে ধরে। তারপর কপালে একটা চুমু দিয়ে বলে,
এই কাদম্বরী, আমি ভালোবাসি তোমায়। তুই বুঝেছো আমার কথা? আমি ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। ছেড়ে দিয়েও ভালোবেসে গেছি আর এখনও ভালোবাসি। ফিরিয়ে দিও না আমায়। আমি ফিরে এসেছি তোমার কাছে। আমায় আঁকড়ে নাও তোমাতে কাদম্বরী, আমায় আঁকড়ে নাও তোমাতে। জুই আর শান্ত থাকতে পারেনি। দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে নাফিসের শার্ট। নাফিসের বুকের মাঝে মাথা রেখে চাপা স্বরে কেঁদে দেয় জুই। আর জুই কাঁদতেছে, অনেক কাঁদছে। তার ভালোবাসাকে সে আর আটকে রাখতে পারেনি। দুজনের এমন মিলনের ছোট্ট ইফসিকে টুকটুক করে চেয়ে আছে। এ যেন এক অসম্পূর্ণ মিলনের সম্পূর্ণতা, এ যেন হাজারো তৃষ্ণার পর এক পরিপূর্ণতা। তখন জুইও বলে ওঠে, আর পারলাম না আমি আর। ভালোবাসি তোমাকে আমি। হ্যাঁ নাফিস, ভালোবাসি তোমাকে আমি। জুইয়ের এমন কথায় জুইকে আরো শক্ত করে নিজের মাঝে চেপে ধরে নাফিস। আর বাচ্চা ইফসিটা মায়ের কান্না দেখে নিজের ঠোঁটটাও ফোলাতে থাকে। তার চোখে পানি এসে জমে গেছে। হয়তো একটু পরেই ভ্যা করে কেঁদে দিবে বাচ্চাটা। সেদিনকার মতো সব মিটে যায়। নাফিস অফিস শেষে বাসায় এসে চুপ করে নিজের রুমে বসে আছে। মাথায় সাজিয়ে নিচ্ছে সব কিছু, কারণ এখন নিজেকে সব থেকে বেশি শক্ত রাখতে হবে। তার মতামতের কথা সবাইকে জানাতে হবে। আর এইবার যাতে কোনো রকম বাধা না আসে, সেই দিকটাও তাকেই দেখতে হবে। আজ অফিসে সবার সামনে জুইকে নিয়ে যেসব কথা বলেছে তার প্রতিটা কথা সত্য করতে হবে। জুইকে এক নতুন পৃথিবী দিতে হবে। ইপসিকে বাবার ছায়া দিতে হবে। ভালোবাসার মানুষ হয়ে নিজের সবটুকু দিয়ে জুই আর ইপসিকে এই নির্মম পৃথিবীর হাত থেকে রক্ষা করতে হবে। নাফিসের এইসব ভাবনার মাঝে শান্তা মানে নাফিসের ছোট বোন নাফিসের রুমে প্রবেশ করে। ভাইকে এইভাবে চিন্তিত দেখে নাফিসের পাশে গিয়ে বসে শান্তা। পাশে বসে ভাইয়ের কাঁধে হাত রাখে সে। কি ভাইয়া, কি হয়েছে? এই ভাইয়া, কি হয়েছে? একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছিস? আমি জুইকে বিয়ে করব, ইপসির দায়িত্ব নিব। ভাইয়ের কথা শুনে একটু ভরকে যায় শান্তা। বিয়ে করবে তার ভাই, তাও আবার জুইকে, তাও আবার বাচ্চা সমেত। শান্তা একটা নিঃশ্বাস ফেলে ভাইয়ের কথা শুনে নিজের মতামত পোষণ করে। তোর জীবন তুই যেভাবে গুছিয়ে নিবি, তাতেই অন্তত আমাকে, আপুকে আর বাবাকে তোর পাশে পাবি। জুই আপুকে যদি বিয়েও করিস তাতেও আমাদের আপত্তি নেই, তবে সমস্যা তো অন্য জায়গায়। মা, তাই তো? ভাইয়ের কথায় মাথা নিচু করে রাখে সে। নাফিস আবারও বলা শুরু করে। 3 বছর আগে আমি কিছু করতাম না বলে মায়ের কথার নিচে পড়ে নিজেকে এক প্রকার কবর দিয়ে দিয়েছিলাম। একটা নিষ্পাপ মেয়েকে বিনা অপরাধে শাস্তি দিয়েছি অনেক। আর না, টাকাই যদি মায়ের কাছে সব হয়, তাহলে আমি বর্তমানে এই সংসারে সবার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছি। সেক্ষেত্রে আমার কথাই তাকে শুনতে হবে। তুই যদি স্ট্রং থাকিস তাহলে মনে হয় না মা জোর খাটাতে পারবে। হ্যাঁ, এক কাজ করি, আমি আপুর সাথে কথা বলে রাখবো। কাল বিকেলে আমরা জুই আপুর বাসায় যাব। না থাক, বাসায় যেতে হবে না। এই তোর হবুকে আমরা তুলতে যাবো না, বুঝলি? ইপসিটা তো অনেক কিউট রে ভাইয়া। হ্যাঁ একদম জুই, পুরো জুয়ের ডুপ্লিকেট। ঝুটি করলে যা সুন্দর লাগে না মেয়েটাকে, আমাকে পেলে সে তার মাকেও ভুলে যায়। তাই? হুম, ঠিক আছে, আমরা কাল আপুর বাসায় যাব। আর হ্যাঁ, কাল রাতেই তুই কথা তুলবি। আপু আর ভাইয়াকেও বলবি থাকতে। দেখি না, বলবি। সবাই থাকলে মা আর বেশি তার জোর খাটাতে পারবে না। দুই ভাই বোন যুক্তি করে সব ঠিকঠাক করে। আরেক বোনকেও সব জানিয়ে দেয়। নাফিসের পরিবারের সবাই এক পাশে, শুধু নাফিসের মাই আলাদা, একা এক পাশে। আর এটাই তাদের ভয়ের কারণ। পরের দিন বিকেলে ডোরবেলের আওয়াজ পেয়ে জুই গিয়ে দরজা খোলে। দরজায় নাফিসকে দেখে হালকা হাসি দেয় সে। এই সময় নাফিস আসবে ভাবেনি সে। দরজায় দাঁড়িয়ে থেকেই নাফিস জুইকে বলে, ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ, একটু শুয়েছিলাম, উঠে নামাজ পড়লাম। বুড়িটা কোথায়? মুড অফ, ঘুম থেকে উঠছে তার জন্য। ভেতরে আসবে না? মেহমান আসছে তো। কে আসছে? এই যে এনারা এসেছেন।
বলেই পিছনে হাত দিয়ে দেখায় নাফিস। নাফিস সরে গেলে জুই নাফিসের দুই বোন শান্তা আর শাম্মীকে দেখতে পায়। শান্তা আর শাম্মীকে দেখে জুই পুরাই হয়ে যায়। আর ওরা দুজন এত বছর পরে জুইকে এইভাবে দেখে অবাক হয়ে যায়। শান্তা দৌড়ে এসে জুইকে জড়িয়ে ধরে। জুইয়ের গালে একটা চুমু খায় শান্তা। আপু তুমি কেমন আছো গো? জুই জবাব দিবে কি, সে তো পুরাই পেছন থেকে শাম্মী এসে জড়িয়ে নেয় জুইকে। শাম্মীও বলে ওঠে, কেমন আছো কাদম্বরী? শাম্মী জুইকে কাদম্বরী বলে ডাকতো, তার ভাই ডাকতো। আর জুইও দেখতে এতটাই মিষ্টি যে কেউই তাকে আদর করত। জুই হালকা করে সবার চোখের আড়ালে আর চোখে নাফিসের দিকে তাকায়। আর নাফিসও মুচকি হেসে চোখ মেরে দেয় জুইকে। তারপর ওরা দুজন একসাথে বলে ওঠে, কি গো বলো না কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন থেকে হয়তো আরো ভালো থাকবো। ভেতরে আসো। জুই ওদের হাত ধরে ভেতরে নিয়ে যায়। শান্তা আর শাম্মী বেশ হেসে হেসে ভেতরে ঢুকে যায়। তখন শাম্মী বলে ওঠে, আপু তোমার মেয়ে কই গো? শাম্মীর মুখ থেকে এই কথা শুনে একটু বিচলিত হয়ে জুই নাফিসের দিকে তাকায়। নাফিস তখন চোখের ইশারায় জুইকে বোঝায় সবটা। জুই তখন নিজের চোখে জোড়া শান্ত করে বন্ধ করে ফেলে। ইপসি কই আপু? শান্তার কথায় জুই উত্তর দেয়, ওই রুমে বসে আছে। আমরা তাহলে যাই? যাও। শান্তা আর শাম্মী ওই রুমে যায় ইপসিকে দেখতে। আর এই ফাঁকে জুই নাফিসকে বলে ওঠে, ওরা কি সবটা জানে নাফিস? শান্তা আগে থেকেই জানতো, আর গতকাল রাতে শাম্মী জেনেছে। নাফিস যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? জুইয়ের এমন কথায় নাফিস জুইয়ের কাছে এসে জুইকে নিজের সাথে মিশিয়ে নেয়। আলতো করে জুইয়ের ঘাড়ের চুলের মাঝে নিজের মুখ ডোবায়। তখন বলে, যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। ভালো যখন বাসি তাহলে প্রকাশ করতে ক্ষতি কোথায়? কিন্তু নাফিস আমি যে। তখন নাফিস তার হাত দিয়ে জুইয়ের ঠোঁট জোড়ায় বাধা দেয়। আর কিছু বলো না প্লিজ। তুমি কি, তুমি কেমন, আমি সব জানি। দয়া করে এইসব আর বলো না প্লিজ। আমার ভয় হয় নাফিস। সুখের দিনগুলো স্থায়ী হবে তো? ইনশাল্লাহ হবে। আমার কপালে তো সুখ সয় না নাফিস। এইবার থেকে সইবে, দেখে নিও। শান্তা আর স্বামী তখন রুমে ইফসিকে ইচ্ছা মতো চটকাচ্ছে, যেন মনে হচ্ছে এটা তাদের ভাইয়ের আপন সন্তান। আর ইফসিকে কোলে তুলে নিয়ে ওরা দুজন নাচানাচি শুরু করে দিয়েছে। এই শান্তা এটা এত কিউট কেন রে? একদম জুইয়াপুর মতো না। হ্যাঁ একদম। ইস মাশাল্লাহ। এই পুরি ফুপি ডাকো তো আমাদের। হ্যাঁ এই ফুপি ডাকো তোমা। শান্তা আর স্বামী ইফসিকে দিয়ে ফুপি বলানোর চেষ্টা করতে ব্যস্ত, কিন্তু ইফসি বুড়ি যে মুখে খিল দিয়েছে তো দিয়েছেই। সে একেবারে চুপ হয়ে আছে, কিচ্ছু বলে না সে। শান্তা ওর গালে ঠোঁটে চুমা দেয়, স্বামী ওর ঝুঁটিতে চুমা দেয়। আর ইফসি বুড়ি চুপ করে ওদের আদর খাচ্ছে, কিন্তু কথা বলে না। এ আপু, বাবা ওরে দেখলে কি যে করবি আল্লাহ জানে। হ্যাঁ এটা এত কিউট, মাশাল্লাহ। আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। এমন সময় জুই আর নাফিস রুমে পা রাখে। পেছন থেকে তারা দুজনেই শান্তা আর স্বামীর কার্যকলাপ দেখছে। নাফিস এগিয়ে গিয়ে ওদের কাছ থেকে ইফসিকে নিজের কোলে তুলে নেয়। নাফিসকে দেখে ইফসি ভুবন মাতানো হাসি দেয়। নাফিসের গলা জড়িয়ে ধরে ইফসি। এটা দেখে শান্তা আর স্বামী অবাক। ওরা বলে, দেখেছো কি পচা মেয়ে, আমাদের সাথে একটু হাসলও না, আর এখন পাপার কোলে গিয়ে খিলখিল করে হাসি। ওদের মুখ থেকে পাপা কথাটা শুনে জুইয়ের বুকে ধক করে একটা ধাক্কা দেয়। ওরা যে এতটা আপন করে নিবে ইফসিকে, এটা জুই তো এখনো ভাবতেই পারেনি। ওদের কথা শুনে নাফিস জুইয়ের দিকে তাকিয়ে হালকা হেসে দেয়, আর এই হাসি যেন বলে দিচ্ছিল, জুই দেখেছো তো সব ঠিক হচ্ছে। জুই বলেছিলাম না সব ভুলিয়ে দিব। জুই আমি পারবো, তুমি দেখো আমি পারবো। তারপর নাফিস ইফসিকে অনেক আদর করে দেয় আর বলে, পাপা ডাকো তো মা, ডাকো তো পাপা। ইফসিও অনায়াসে পাপা বলে ডেকে ওঠে। বাচ্চাটা পাপার মানে বোঝার আগেই
তার পাপা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় না ফেরার দেশে। আর যতটুকু ছিল ততটুকু ইফসিকে ততটা খেয়ালই করেনি ফারুক। এদিকে ইফসির মুখে পাপা শুনে নাফিস কেন জানি ইফসিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে। নাফিসের চোখের কোণে পানি জমে আছে। নাফিস আবারও বলে, আবার বলো তো মা, বলো তো পাপা, বলো মা, পাপা বলো। ইফসি আবারও পাপা বলে ওঠে। তখন ওরা হেসে দেয়। এরপর নাফিস ইফসিকে বলে, মা, ফুপি বলো। এই যে এরা ফুপি, ডাকো তো মা, ফুপি বলে ডাকো। ইফসি কিছুক্ষণ চেয়ে থেকে মায়ের দিকে তাকায়। তখন জুই এগিয়ে এসে ইফসিকে কোলে তুলে নেয়। আমন ডাকো তো একটু, ফুপি বলে ডেকে দাও তো। মায়ের কথায় ঠোঁট ফুলিয়ে পুপি বলে ডেকে ওঠে ইফসি। ইফসির মুখ থেকে শব্দটা বের হওয়ার সাথে সাথে শান্তা ইফসিকে কোলে তুলে নেয় আর অজস্র চুমায় ভরে দেয় ইফসির ছোট্ট ছোট্ট গালগুলো। স্বামীরও আদর করে দেয়। এ যেন এক ভালোবাসার পরিবার হতে দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে জুয়ের সময় পরিবর্তন করতে ছুটতে চলেছে। সেদিন রাতে সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে নাফিস। এদিকে শান্তার স্বামী আর স্বামী এরা জানে সবটা। এখন শুধু নাফিসের বাবা মাকে জানানোর পালা। নাফিসের মা আর বাবা পাশাপাশি বসে আছে। আরেক সোফায় ওরা তিনজন বসা, আর সিঙ্গেল সোফায় নাফিস বসা। তখন নাফিসের মা বলে ওঠে, তুই কি কিছু বলবি? মায়ের কথায় মাথা তুলে তাকায় নাফিস। তারপর মাথা নাড়িয়ে মুখ দিয়ে বলে, হ্যাঁ। ও বল, কি বলবি? বাবা, আমি ঠিক করেছি আমি বিয়ে করব। আনিস, ব্যাপারী আর রেহানা বেগম একসাথে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, ভালো তো। তখন নাফিসের মা রেহানা পারভিন বলে ওঠে, আমি কালই তোর খালার সাথে কথা বলবো। আনিস ব্যাপারীর মুখে কালো মেঘ ভর করে, কারণ তিনি রেহানা পারভিনের বাপের বাড়ির দিকে কখনোই সম্মতি পোষণ করেনি। তখন নাফিস আবার বলে ওঠে, আমার কথা শেষ হোক, তারপর বলো মা। আচ্ছা বল, কি বলবি? বিয়ে করব বলেছি, খালার মেয়েকে করব বলিনি। তাহলে কাকে করবি? পছন্দ আছে নাকি? তখন নাফিস ধীর কণ্ঠে বলে ওঠে, আমি জুইকে বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা। জুইয়ের নাম শুনে রেহানা পারভিন যেন আকাশ থেকে পড়ে, ছেলেটা কি বলে। তখন তিনি সাথে সাথে বলে ওঠে, এত বছর পরে জুই এলো কই থেকে? যেখান থেকেই আসুক, ওকেই বিয়ে করব আমি। শুনেছিলাম তো বিয়ে হয়েছে ওই মেয়ের। হ্যাঁ, একটা বাচ্চাও আছে, স্বামী মারা গেছে। কি, তুই শেষে কিনা এক বাচ্চার মাকে বিয়ে করবি? তখনই আনিস সাহেব বলে ওঠে, জুয়ার নাফিস তখন বিয়ে করলেও তো ওদের একটা বাচ্চা থাকতো। তুমি চুপ থাকো, খবরদার কথা বলবে না। নাফিস, এইসব বাদ দে। ওই বিবাহিত এক বাচ্চার মাকে বিয়ে করবে আমার ছেলে? কখনো না। তখন শান্তা বলে, তোমার সমস্যাটা কি মা? ভাইয়ার জীবনে ভাইয়া যা পারে করবে, তোমার তো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ মা, এটা তো ঠিকই। এটা ভাইয়ার জীবন, ভাইয়া যা ভালো বুঝবে করবে। রেহানা পারভিন দুই মেয়েকে ধমক দিয়ে ওঠেন, একদম চুপ। কি বুঝিস তোরা এসবের? হ্যাঁ, কি বুঝিস? একদম চুপ। মা শোনো, ভুলে যেও না, তোমার জন্যই কিন্তু এসব হয়েছিল। এখন ভাইয়া যা চায় তাই হোক, আমাদের আপত্তি নেই এতে। তখন আনিস ব্যাপারীও বলে ওঠে, হ্যাঁ, আমার আপত্তি নেই। তখন নাফিস অত্যন্ত ভদ্রতার সহিত তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, মনে পড়ে 3 বছর আগে এমন এক রাতের বেলায় তোমাদের নিয়ে বসেছিলাম। আমার মুখ থেকে কথাটা বের হওয়া মাত্রই তুমি মা কি করেছিলে? তখন নির্বোধ ছিলাম, আয় রোজগার ছিল না, আমার উপর আমার বোনদের দায়িত্ব, এই সেই বলে নিজেকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিছ। তোমার ভাবনাকে সম্মান দিয়ে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিছি। তোমার ইচ্ছাতে সম্মতি পোষণ করে একটা নিষ্পাপ মেয়েকে ফিরিয়ে দিয়েছি। তবে মা, এখনকার আর তখনকার সময়ের মাঝে আকাশ পাতাল তফাৎ। ভুলে যেও না, আমি তোমারই ছেলে। তুমি যতটা দূর আগাবে আমিও ততটা দূর আগাতে পারি, বরং তার চাইতেও বেশি পারি। তাই বলছি, আমায় রাগিয়ে দিও না। এই পুরো সংসারটা আমার টাকায় চলে। এই যে কাপড় পরে মানুষকে দেখাও, তাও আমার টাকায়। নাফিস, বাস্তব কথা বললাম, খোটা দেইনি। তোমরা আমার মা বাবা, তোমরা হাজার পাবে আমার কাছে, এটা সত্যি।
তবে আমি আমার জীবনের সবটা হারাতে পারবো না মা। বিয়ে জুইকেই করব, এটাই ফাইনাল। নাফিস এই কথা বলে সবার সামনে থেকে উঠে চলে যায়। আর রেহানা পারভিন যেন এই মুহূর্তে বিষ খেয়ে বিষ হজম করছেন। অফিসে সবাই এখন নাফিস আর জুইকে দেখলে মাথা নিচু করে থাকে, হয়তো লজ্জা নয়তো রাগ। তবে নাফিস এইসবের কিছুই তোয়াক্কা করে না। যে পুরুষ নিজের মায়াকেই তোয়াক্কা করেনি সে আর অন্যদেরকে তোয়াক্কা করবে। নাফিসের এমন ডিসিশনে মাহবুব স্যার, মহি, এমনকি নাফিসের পরিবারের সবাই, শুধু তার মা ছাড়া সবাই রাজি। অন্যদিকে জুই তার মাকে সবটা জানিয়েছে। সে অত্যন্ত এতটুকু জানে যে তার মায়ের কাছ থেকে সে সব দিক থেকে সাপোর্ট পাবে, তাই ভাই আর ভাবিকে না জানিয়ে আগে মাকে জানিয়েছে। সেদিন সন্ধ্যায় জুইয়ের মা জুইয়ের বাসায় আসে, তখন মাকে খোলসা করে সবটা জানায় সে। তুই কি রাজি আছিস মা? বারবার ফিরিয়ে দিয়েছে মা, বিশ্বাস করো অনেকবার ফিরিয়ে দিয়েছিলাম। পরে দেখলাম মানুষটাকে আর আমার এই হতভাগ্য জীবনটাকে আরেকটা সুযোগ দিয়েই দেখি না, অন্তত ইফসিটা তো বাবার ছায়া পাবে। হ্যাঁ রে মা, মানুষ একা বাঁচতে পারে না, একজন পুরুষ লাগেই জীবনে। আমি তো ভেবেই পাইনি যে নাফিস এতদিন পরে এইভাবে তোকে আপন করে নিবে। হ্যাঁ মা, সে একটুও বদলায়নি মা। আল্লাহ পাক যেন এবার তোর ভাগ্যে ভালো কিছু লিখে রাখে রে মা, আমি যাতে মরার আগে দেখে যেতে পারি। এসব বলো না মা, তুমি ভালো থাকো, এটাই অনেক আমার জন্য। নাফিসকে একবার আসতে বল, দেখি ওকে। ও তো মনে হয় বাসায় মা। তাহলে থাক। হঠাৎ করে জুইয়ের কিছু মনে পড়ে যায় আর জুই বারান্দায় চলে যায়। মেয়ের এমন ভাবে উঠে জানালার কাছে যাওয়া দেখে জুইয়ের মা অবাক হয়ে যায়। উঠে মেয়ের পাশে গিয়ে দাঁড়ায়। কিরে মা, এইদিকে চলে এলি যে? বেনারসি পরে নিজের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে বউ সেজে ফারুকের ঘরে গিয়েছিলাম মা, কিন্তু আল্লাহ পাক কি খেলাটাই না খেলে দিলেন আমার সাথে। আল্লাহ পাক আমার ভাগ্যটাকে কি দিয়ে গড়েছে আমি আজও বুঝলাম না মা। কাঁদিস না মা, আর কাঁদিস না। আল্লাহ পাক তোকে তো কম কাঁদায়নি, হয়তো সামনে তোর অনেক সুখ আছে। আমার তো আবার সুখে অ্যালার্জি মা, দেখো না কোনো সুখই কপালে সয় না। আয় খেতে আয়। এই বলে জুইয়ের মা ইফসিকে কোলে নিয়ে সামনের রুমে যায় আর জুই চাপা স্বরে কেঁদে দেয়। এমতা অবস্থাতেই নাফিসের ফোন এসে জুইয়ের মোবাইলে। নাফিসের ফোন পেয়ে নিজেকে শান্ত করে গলা ঠিক করে ফোনে হাত দেয় জুই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঁদছো কেন? কই না তো। কই কি আবার কাঁদছিলে তুমি? কণ্ঠই বলে দিচ্ছে। এমন কিছুই না। আমি আমার কাদম্বরীর নিঃশ্বাসটাও চিনি। বাদ দাও, কি করো? কি করি? কি করো? বলবো? বলো। বলবো? হ্যাঁ বলো না। শুনবে? তবে শোনো। ওগো আমার কাদম্বরী, শুনতে কি পাও তুমি? তোমার আলতারাঙা পায়ে নুপুর পরিয়ে তার তালে মাতাল মোর মন, আমি তোমারও শনে থাকিব সদা, ইহাই আমার পণ। লাল শাড়িতে বউ সাজিয়ে আনবো আমার ঘরে, তোমার রূপে দেখো গো আমি যাতে না যাই মরে। নাফিসের এই কাব্যে জুইয়ের যেন কলিজা ফেটে যাচ্ছে। নাফিসকে কেন যেন দেখতে ইচ্ছে হচ্ছে, তার খুব ইচ্ছে হচ্ছে আজ নাফিসকে দেখতে। তখনই নাফিস হেসে বলে, কেমন হলো? তখনই জুই তার বক্তব্য রাখে, নাফিস আমি তোমাকে দেখতে চাই, এক্ষুনি এই মুহূর্তে দেখতে চাই। এখন? হ্যাঁ প্লিজ আসো, আমি তোমাকে দেখতে চাই। আচ্ছা, তবে আজ কাদম্বরী এত রোমান্টিক হলো কি করে? আসবে কিনা বলো। আচ্ছা বাবা, আসতেছি। আমি অপেক্ষায় আছি। তুমি অপেক্ষায় রত থাকো কাদম্বরী, আমি গাজরা হাতে আসবো তোমার কাছে নিতে তোমায় আপন করে আমার এই মনে। এই বলে নাফিস লাইন কেটে দেয় আর জুই অধীর আগ্রহে অপেক্ষা করে তার নাফিস আসার পথে। রুদ্র শ্বাস নিয়ে প্রতিটা সেকেন্ড অপেক্ষা করে আছে জুই। নাফিসের অপেক্ষায় নিজেকে আজ চাতক পাখির মতো মনে হচ্ছে তার। নাফিসের ভালোবাসায় নিজেকে আজ রাঙিয়ে নিলে ক্ষতি কিসে? জীবন আরও একবার তাকে সুযোগ দিয়েছে, এই সুযোগ লুফে নিতে ক্ষতি কোথায়? সময় বয়ে যাচ্ছে কিন্তু নাফিসের দেখা পাওয়া যাচ্ছে না। আজ প্রায় 2 বছর পরে জুই সাদা শাড়ি ছেড়েছে,
আজ নাফিসের পছন্দের সেই হলুদ রঙের শাড়িটা পরেছে জুই। সাদা শাড়িটা খুলে হলুদ শাড়িটা পরার সময় কেন যেন আপনা আপনি চোখ থেকে পানি ঝরে যায় জুয়ের। হয়তো কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। সাদা শাড়িতে অনেক বেদনার স্মৃতি লুকায়িত, আবার হলুদ শাড়িতেও অনেক কষ্টের মুহূর্ত লুকায়িত। একদিকে নিজেকে যার কাছে সঁপে দেওয়া হয়েছিল তার জীবনের জন্য চলে যাওয়াতে বুকে চাপা ব্যথা, অন্যদিকে অতীতের ভালোবাসার মানুষটা সব ছেড়ে দিয়ে সেই ভালোবাসার অধিকার নিয়ে তাকে আপন করে নেওয়ার সকল প্রচেষ্টার জন্য একটু করেও সুখের অনুভূতির প্রকাশ। সব মিলিয়ে জুই যেন দিশেহারা। শাড়ি পরে অনেকক্ষণ অপেক্ষারত থাকা মন যেন আস্তে আস্তে বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। রাত প্রায় 11টার উপর বেজে গেছে, অথচ নাফিস আসেনি। নাফিসের পথ পানে চেয়ে থেকে থেকে 2 চোখ যেন প্রায় বুঝেই আসে তার। এই অপেক্ষা তাকিয়ে থাকা ওই ফাঁকা রাস্তার পানে, এই তাকিয়ে থাকা যেন এক অন্যরকম ভালো লাগার স্পর্শ পেতে শিহরিত হয়ে থাকে। অপেক্ষার পালা বদলের সময় হয়ে গেছে। রাত প্রায় 12:30, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, অথচ নাফিসের দেখা নাই। বারান্দায় দিয়ে তাকিয়ে থাকতে থাকতে জুয়ের চোখে যেন কুয়াশা ভর করে আছে। চোখের পানিগুলো আপন ইচ্ছায় ঝরে যাচ্ছে। মন থেকে শুধু কিছু কথা বেরিয়ে আসছে তার। তাহলে কি নাফিস আবারও ঠকালো আমায়? সেই আগের মতো নাফিস আবারও আমায় কষ্ট দিল? আমার ভালোবাসা কি তাহলে আরও একবার মিথ্যা প্রমাণিত হলো? এইসব ভেবে নিয়ে রুমে গিয়ে আয়নার সামনে নিজেকে দেখে জুয়ে। চোখের পানিগুলো মুছে শাড়ির সেফটি পিন হাত দেয় জুয়ে। যার জন্য এই শাড়ি সেই যখন আসেনি, তাহলে আর এই শাড়ি কেন? শাড়ির সেফটি পিন খুলতে যাবে এমন সময় জুয়ের মোবাইলে মেসেজ আসে। চমকে গিয়ে মোবাইলের দিকে তাকায় জুয়ে। নাফিসের নামটা দেখে চমকে গিয়ে মোবাইলের মেসেজ অপশনে যায় জুয়ে। সেখানে লেখা আছে, নিচে দাঁড়িয়ে আছি আমি, তুমি আস্তে করে বেরিয়ে আসো, ইপসিকে আন্টি দেখবে, অপেক্ষা করছি আমি। মেসেজটা দেখে দৌড়ে বারান্দায় যায় জুই। দেখে নিচে নাফিস বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। শালটা শাড়ির উপরে দিয়ে আস্তে করে বাসা থেকে বেরিয়ে যায় জুই। বাসায় তখন ইপসি আর তার মা ঘুমাচ্ছিল। দরজায় তালা দিয়ে জুই নিচে নেমে আসে। কেচি গেটের তালা খুলে বেরিয়ে নাফিসের সামনে গিয়ে দাঁড়ায় জুই। আর এদিকে জুইকে দেখে নাফিস অবাক হয়নি, ভাষা হারিয়ে ফেলেছে। চিরচেনা সেই হলুদ শাড়িটা যা আজ জুই তার অঙ্গে জড়িয়েছে। জুইকে দেখে চোখের পানিগুলো চিকচিক করছিল নাফিসের। অসাধারণ বললেও কম হয়ে যাবে আজ। মুখে যেন দুজনেই কুলুপ এঁটে দিয়েছে। কোনো কথা যেন কারো মুখে নেই। অজান্তে জুইয়ের হাতটা স্পর্শ করে নাফিস। নাফিসের স্পর্শে ধ্যান ভাঙে যায় জুইয়ের। এত দেরি কেন করলে নাফিস? কিছু কাজ ছিল। আমি ভেবেছিলে নাফিস বুঝি আবারও তোমায় ঠকালো? নাফিসের এমন কথা একদম চুপ হয়ে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নাফিসের সামনে। জুয়ের নিচু মাথা দেখে জুয়ের থুতনিতে হাত দিয়ে তার মাথাটা উঁচু করে দেয় নাফিস। তারপর হালকা হেসে বলে ওঠে, এই নাফিস আর বদলাবে না কাদম্বরী, এই নাফিস তার কাদম্বরীকে আর ঠকাবে না। এখন চলো। কোথায় যাবো? এক জায়গায়। কোথায় নিয়ে যাবে আমায়? যেথায় বিরাজ করবে শুধু নিস্তব্ধতা, যেথায় আমার মনে রাজ করবে তোমার ভালোবাসা। নাফিস কথা বলার সাথে সাথে জুইয়ের হাত ধরে তাকে বাইকে উঠিয়ে দেয় আর তারপর বাইক স্টার্ট দিয়ে দেয়। গভীর রাতে প্রকৃতিও চুপ হয়ে আছে। এটা রোডে নাফিসের বাইক ছুটে চলেছে এক অজানা গন্তব্য। জুই বারবার চাইছে নাফিসের কাঁধে হাত রাখতে, কিন্তু কোথাও যেন একটা বাধা কাজ করছে তার মাঝে। নিজেকে এখনও লজ্জায় ঢেকে রেখেছে সে। অন্যদিকে নাফিস চাইছে জুই তার কাঁধে হাত রাখুক, একটু ভরসা করুক, যদিও সে জুইয়ের ভরসা একবার ভেঙে দিয়েছিল অনায়াসে। জুই, ভরসা করেই দেখো না। মানে? তোমার মন বলছে আমার কাঁধে হাত রাখতে, কিন্তু তোমার বিবেক বলছে কার কাঁধে হাত রাখবি? যে তোকে ছেড়ে চলে গেছে তার কাছেই ভরসা খুঁজছিস? নাফিসের কথায় বাকরুদ্ধ হয়ে যায় জুই।
ওর মনের কথা নাফিসের মুখে শুনে সে আসলে অবাক হয়ে গেছে। নাফিস কি তাহলে আসলেই বদলে গেছে? না মানে আসলে একটাবার হাত রেখে দেখো, যদি ভরসা খুঁজে না পাও তাহলে হাতটা সরিয়ে নিও, আমি কিছুই মনে করব না। নাফিসের কথার প্যাচে পড়ে গিয়ে নাফিসের কাঁধে হাত রাখতে বাধ্য হয় জুই। নিজের কাঁধে কাদম্বরের হাত পড়ায় আনন্দের অনুভূতিগুলো আর নাফিসের হৃদয়কে হালকা শিহরিত করে দিয়ে যায়। প্রায় অনেকক্ষণ পর একটা নদীর পাড়ে এসে নাফিসের বাইক থামে। বাইক থামিয়ে জুইয়ের হাত ধরে জুইকে নদীর পাড়ে নিয়ে দাঁড় করে নাফিস। এত রাতে এখানে নদীর পাড়ে এসে অবাক হয়ে যায় জুই। আর একটু অবাক হয় ঘাটে একটা নৌকা দেখে। নাফিস এত রাতে এখানে নিয়ে এলে যে? জুই শান্ত গলায় মিষ্টি প্রশ্নে অভিভূত হয় নাফিস জুইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সে তার হাতখানা দিয়ে তার কাদম্বরের হাতে স্পর্শ করে অত্যন্ত শান্ত গলায় আস্তে আস্তে মিষ্টিভাবে বলে ওঠে, নিশিরাতে কব কথা তোমারও শোনে প্রিয়, তোমার শোনো তবে আমি আছি তোমারও মনে। নাফিসের বলা কবিতায় আজ যেন আগের মতো হাসি ফুটে ওঠে জুইয়ের ঠোঁটে। আজ যেন প্রাণ খুলে হাসতে মন চাইছে তার। নাফিস তখন জুইয়ের হাত নিজের হাত জোড়া একটু চেপে ধরে বলে, হাসো কাদম্বরী, আজ হাসো, আজ আমি দেখি আবার আমার সেই কাদম্বরীর মিষ্টি হাসিখানা। হাসতে বড্ড বেশি মন চাইছে আমার। হ্যাঁ, আজ থেকে তুমি হাসবে, আর কখনো ওই চোখে পানি আসতে দিব না তোমার। আমায় একটু জড়িয়ে নিবে তোমার ওই বুকে? জুইয়ের এমন আবদারে নাফিস যেন হাজার সুখ তার হাতের মুঠোয় পেয়ে যায়। দিক বিক না ভেবে নিজের কাছে টেনে নেয় নাফিস জুইকে। তারপর কোলে তুলে নেয় তার কাদম্বরীকে। এগিয়ে যায় নৌকার দিকে। নাফিস, রাতের বেলা নদীতে নিয়ে এলে কেন আমায়? আজ রাতে তোমার সাথে জ্যোৎস্না বিলাস করব ওই নৌকার মধ্যে, নদীর মাঝখানে। আমার যে ভয় হয় নাফিস। আমি তো আছি, আর একটু ভরসা করো আমায়। লোকে যদি জানে কি হবে? সাহস করো নারী, একবার সাহস করো, ভালোবাসায় আপন করে আদর সোহাগে ভরিয়ে দিব। জুই তখন আর নিজেকে আটকে রাখতে পারেনি। কোলে চড়ে থাকা অবস্থাতে নাফিসকে জড়িয়ে ধরে সে নিজের কোলে রেখে জুইকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে নৌকায় উঠছে নাফিস। নদীর শান্ত ঢেউয়ের সাথে তাল মিলিয়ে নৌকা বয়ে যাচ্ছে তার আপন গতিতে। গভীর রাতে নিস্তব্ধ নদীতে শুধুই পানির শব্দ। ঢেউগুলো একে অপরের সাথে খেলে যাচ্ছে, মাঝি বৈঠা বাইছে, আর নাফিস আর জুইকে পরখ করছে। অন্যদিকে নাফিস যেন তার পলক ফেলছে না, এক দৃষ্টিতে তার কাদম্বরীকে দেখে যাচ্ছে সে। নাফিসের এইভাবে তাকিয়ে থাকা জুইকে যেন ডুবিয়ে দিচ্ছে। থাকতে না পেরে নিজের হাত দিয়ে নাফিসের চোখ বন্ধ করে দেয় জুই। এইভাবে তাকিও না, আমি মরে যাব। মরতে দিব না তোমায়, আমার হৃদয় মাঝে বন্দি করে রাখবো। পাগল করো না আমায়। আমি যে তোমাতে পাগল প্রায়। দেখো ঢেউগুলো শব্দ করছে, তোমার কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জুই নাফিসের কথার সাথে পেরে উঠতে পারছে না। নাফিস যেন সব কথা সাজিয়ে রেখে দিয়েছে, তাই জুই চুপ করে আছে। কিছুক্ষণ পর নাফিস একটা ফানুসে আগুন ধরায়। না ফানুস দেখে জুই যেন দিশেহারা হয়ে যায়, কারণ ফানুস তার খুব প্রিয়। আর এর সাথে সাথে ওদের দুজনের প্রথম দেখার কথাটা মনে পড়ে যায় জুইয়ের। প্রথম দেখায় নাফিস এইভাবে ওকে সাথে নিয়ে ফানুস উড়িয়েছিল। নাফিস তখন জুইকে কাছে টেনে নিয়ে দুজন মিলে ফানুসটা উড়িয়ে দেয়। তারপর জুইয়ের কপালে আলতো করে চুমু দিয়ে দেয়। এই সবই জানো জুইয়ের কাছে স্বপ্ন মনে হচ্ছে। নিজেকে নাফিসের সাথে জড়িয়ে রেখে পরম শান্তিতে চোখ বুজে জুই, আর নাফিস তার কাদম্বরীকে জড়িয়ে রেখেই বলে ওঠে, ভালোবাসি মোর প্রিয়া, তোকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমি দিব হাজার নদী পারি। ও গো মোর কাদম্বরী, আমি তোকেই ভালোবাসি। আমার ভালোবাসার মাঝে যে তোর আছে বসত বাড়ি। মিষ্টি হেসে জড়িয়ে ধরিয়ে চোখটা তুই বোঝ, আমার বক্ষের মাঝে যেন পাস অনেক সুখ। নাফিসের কথার পরপরই জুই নাফিসের শার্টটা আরও শক্ত করে ধরে নাফিসের বুকে নিজেকে আরও লেপ্টে নিয়ে যায়।
এ যেন সুখের ভেলায় চড়ে একজোড়া পাখির দীর্ঘ নিঃশ্বাস ফেলার শান্তিময় মুহূর্ত। দুই পরিবারের সম্মতিতে নাফিসের মায়ের একান্ত আপত্তিতে নাফিস আর জুঁইয়ের আজ বিয়ে। খুবই সাধারণভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। জুঁইয়ের ইচ্ছাকেই সম্মান জানিয়েছে নাফিস আর তার পরিবার। নাফিস নিজেও চায়নি বিয়েটা ধুমধাম করে হোক, তাই নাফিসের কিছু কলিগ দুই পরিবারের মানুষ মিলেই ছোট করে বিয়ের আয়োজন করেছে জুঁইয়ের মায়ের বাসায়। বিয়েতে মাহবুব সাহেব এবং তার স্ত্রীও উপস্থিত হয়েছেন। ইফসির মুখে আজ হাসি, সে তার মাকে আজ বধূ বেশে দেখতে পাচ্ছে। যদিও তেমন সাজেনি জুঁই, নাফিসের দেয়া লাল বেনারসি আর সাথে একদম সিম্পল সাজ। আর নাফিসের একান্ত ব্যক্তিগত অনুরোধে খোপায় বেলি ফুলের মালা পরেছে। আর ইফসি বারবার জুঁইয়ের খোপার ফুলগুলো ধরছে, তবে নষ্ট করছে না। জুম্মার নামাজের পর নাফিস, তার বাবা, দুই বোন আর বোনের জামাইয়ের সাথে আরও দুজন মুরব্বি নিয়ে জুঁইয়ের বাসায় আসেন। মাশাআল্লাহ, আজ নাফিসকে রাজপুত্রের মতো লাগছিল। একটা পাঞ্জাবি আর চুড়িদার পরেছে সে আজ। ড্রয়িং রুমটা বেশ ভালোই বড়সড়, সেখানে ওনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর ভেতরে মহিলারা আছেন। নিজের জায়গায় একদম কমফোর্টেবল ভাবে বসে আছে নাফিস। মনে হচ্ছে কিছুই হয়নি। আজ যে তার বিয়ে, সেটাও তার জন্য একদম সিম্পল ব্যাপার। কারণ এই 3টা বছরে নিজের বুকের ব্যথা, নিজের কর্তব্যগুলো পালন করতে করতে এখন সব কিছু তার কাছে নর্মাল মনে হয়। নাফিসের কথায় শান্তা ভেতরে গিয়ে ইফসিকে নিয়ে আসে, এনে নাফিসের কোলে তুলে দেয়। আর নাফিসও তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে রাখে। অন্যদিকে ইফসিকেও এক নজরে দেখে যাচ্ছে আনিস ব্যাপারী, মানে ইফসির বাবা। এখন থেকে নাতনি হিসেবে এই বাচ্চাটাকে নিজের সব ভালোবাসা বিলাবেন তিনি। এদিকে নাফিস ইফসির সাথে কথা বলায় ব্যস্ত। এই যে বুড়ি, এত সাজুগুজু করছেন কেন আপনি? পাপা, কথা বলি তো মা, কথা বলো পাপার সাথে। ওই যে দেখো দাদান আসছে, তাকাও ওই দিকে মা, তাকাও তো। নাফিসের হাতের ইশারা ইফসি নাফিসের বাবার দিকে তাকায়। নাফিস বারবার দাদান দাদান করছিল। প্রায় 5 মিনিট পর ইফসি মিষ্টি হাসি দিয়ে দাদান বলে ওঠে। আর সেখানে উপস্থিত সবাই হেসে। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে যান। বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। হুজুর বিসমিল্লাহ বলে বিয়ে পড়তে শুরু করেছেন, কিন্তু এখানে নাফিস বাধা দিয়ে দেয়। এই রুম আর ওই রুম অল্প ফারাক, তাই এই রুমের সব কথা জুই ভেতর থেকে শুনে নেয়। নাফিস তখন বলছিল, হুজুর একটু অপেক্ষা করুন। জি বলুন। এখানে আরও কিছু থাকবে। যেমন? এখানে শুধু নাদিরা ইয়াসমিন মানে জুয়ের নাম নেওয়া হচ্ছে, কিন্তু সে তো একা নয়, তার সাথে আরও একটা প্রাণ জড়িত। একটু পরিষ্কার করে বোঝালে ভালো হতো। এখানে উল্লেখ করুন যে নাদিরা ইয়াসমিন জুইকে স্ত্রীর সম্মান দেওয়ার সাথে সাথে তার মেয়ে ইফসির সমস্ত দায়িত্ব আমার। এখন থেকে ইফসির বড় হওয়া এবং তার বিয়ে সম্পন্ন হওয়া পর্যন্ত তার সমস্ত দায়িত্ব আমার। ওর সমস্ত সার্টিফিকেট এবং ওর সমস্ত উপস্থিতিতে আমি নাফিস আহমেদ, ওর বাবা। এক কথায় আজ থেকে ইফসি শুধু নাদিরা ইয়াসমিন জুয়ের মেয়ে না, ইফসি আমাদের মেয়ে হিসেবেই পরিচিতি পাবে। নাফিসের বলা কথাগুলো সেখানে উপস্থিত সবাই এতক্ষণ মনোযোগ সহকারে শুনছেন। নাফিস তখন হুজুরকে আবার বললেন, হুজুর, বিয়ের দেনমোহর 5 লক্ষ টাকা করুন, যার মধ্যে পুরো 5 লক্ষ টাকাই নগদ যাবে ইফসির অ্যাকাউন্টে। এ কথা ভেতরে জুই আরও অবাক হয়ে যায়। সেখানে উপস্থিত সবার মাঝে কেউ কেউ অবাক হয় এটা ভেবে যে এই পুরুষ কি করে এত অনায়াসে আরেকজনের সন্তানকে এতটা আপন করে নিতে পারে। আর কেউ কেউ আনন্দ হয় তার এত উদারতা দেখে। আর ভেতরে থাকা নববধূর সাজে বসে থাকা জুইয়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে যায়, এটা ভেবে যে তার মেয়ের ভবিষ্যৎ এখন থেকে সুরক্ষিত। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে। সবার থেকে আলহামদুলিল্লাহ, সবার মুখে আলহামদুলিল্লাহ। যেন এক ভেঙে যাওয়ার স্বপ্ন আজ জোড়া লাগলো, যেন কিছু ভেঙে যাওয়ার সম্পর্ক আবারও ভীত খুঁজে পেল। ভালোবাসার সম্মান আর ভালোবাসার মানুষটার সম্মান বাঁচাতে তার অসহায়ত্বের শেকড়কে নিজের শেকড়ে পরিণত করে তার পাশে থাকাটা সবাই হয়তো পারে না, যা হয়তো নাফিস পেরেছে।
সব অনুষ্ঠান শেষে জুই আর ইফসিকে নিয়ে বাসায় পা রাখে নাফিস। এমন ঘরে এসে পা রেখেছে জুই যেখানে নতুন সংসার উৎপন্ন। রেহানা পারভিন ছেলের বউ দেখে খুশি হওয়ার বদলে দুঃখী বেশি হয়েছে। তার চিন্তা পাড়া প্রতিবেশীরা এসে যখন দেখবে ছেলের বউয়ের আগের ঘরের বাচ্চা আছে তখন তার মুখ থাকবে কোথায়। জুই এসে সালাম দেওয়ার পরেও তিনি তেমন একটা গুরুত্ব দেয়নি। জুই বেশ বুঝে গেছে তার নতুন শাশুড়ির মনে কি চলছে এই মুহূর্তে। অন্যদিকে ছোট্ট ইফসিটাকে দেখেও না দেখার ভান করে আছেন তিনি। সবার মাঝ থেকে কাজ তো করেই যাচ্ছেন, সাথে বিষ হজম করছেন। শান্তা আর সাম্মি দুজন মিলে নাফিসের ঘরে জুইকে রেখে আসে। মায়ের কাছে থাকবে বলে ইফসিকেও জুইয়ের সাথে নাফিসের ঘরে রাখা হয়। রুমে ঢুকে অনেকটা অবাক জুই, পুরো রুমটাই শূন্য। এখানে যে বাসর হবে দেখে বোঝাই যাচ্ছে না। সব সময়ের মতো রুম যেমন থাকে তেমনই রাখা হয়েছে। ফুল তো দূরে থাক, ফুলের ফটাও খুঁজে পাবে না কেউ এই রুমে। ইফসি তখন গুটি গুটি পায়ে দৌড়ে নাফিসের বিছানায় উঠে বসে যায়। হাতের ইশারায় করে মাকে দেখায় তার পাশে বসতে। প্রায় 1 ঘন্টা পর জুইয়ের সাথে খেলতে খেলতে ইফসি ঘুমিয়ে যায়। ইফসি ঘুমানোর পরেই নাফিস দরজা ঠেলে রুমের মধ্যে আসে। নাফিসকে দেখে হালকা স্মিত হাসি দেয় জুই। হাসির উত্তর হাসি দিয়েই দেয় নাফিস। খাটের দিকে নজর করে দেখে ইফসি খাটের মাঝ বরাবর শুয়ে আছে। ইফসির এক পাশে বসে জুইকে উদ্দেশ্য করে নাফিস বলে, রাগ করনি তো? কেন? এই যে ফুলবিহীন ফাঁকা বাসর উপহার দিলাম তোমায়, হয়তো এইটাতেই শান্তি। ইফসির কথা ভেবেই আনিনি। আর হ্যাঁ, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তুমি তো জানো। বিয়েটা আমার ইচ্ছাই করেছি। মা একটু ঝামেলা করবে জানতাম, তাই ফুলের ব্যবস্থা করিনি। সমস্যা নেই। ক্লান্ত লাগছে কি? ইফসি খেয়েছে? শান্তা খাইয়ে দিয়েছে। তুমি কোথায় ছিলে? ছাদে গিয়েছিলাম। মাহবুব ভাইয়া আরও কয়েকজন বন্ধুরা ছিল। ও, সবাই শিখিয়ে দিল। কি বলল আমাকে নাকি প্রথম রাতেই বিড়াল মারতে হবে। নাফিসের কথায় একটু জোরেই হেসে দেয় জুই। তারপর বলে, তুমি কি বললে? আমি বললাম আমি তো আগেই বিড়ালের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছি। হাসলে অনেক ভালো লাগে তোমাকে। নাফিসের কথায় হাসি থামিয়ে দেয় জুই। নাফিস আবারও বলে ওঠে, এক কাজ করো, শুয়ে যাও। ঘুমিয়ে যাবে? তুমি ঘুমাও, সারাদিনের ধকলে শরীর ক্লান্ত তোমার। আমি ভালো আছি। হ্যাঁ, ঘুমিয়ে যাও। নাফিস, হ্যাঁ। আমায় দেখে কামনা জাগছে না মনে? তুমি তো আমার কামনার খোরাক নও কাদম্বরী, তুমি আমার চোখের খোরাক, আমার মনের খোরাক। এর বেশি আর হয়তো কিছু বলা লাগবে না তোমায়। আমি আসবো তোমার কাছে, এটা ঠিক, তবে অসময়ে নয়, সময় অনুযায়ী, যেখানে কামনার চাইতে ভালোবাসার স্থান বেশি থাকবে। কামনা তো শরীরের চাহিদা মেটাবে, কিন্তু ভালোবাসা শরীর, মন, আবেগ সব কিছু চাহিদা মেটাবে। ঘুমিয়ে যাও, কেমন? কথাগুলো বলেই নাফিস শুয়ে যায়। নিজের সন্তানের মতো ইফসিকে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে যায় নাফিস। ইফসির এপাশে শুয়ে এক ধ্যানে নাফিসকে দেখছে জুই। নাফিসটা বরাবরই এরকম, শরীরের চাইতে মনের দিকে টান বেশি তার। হয়তো পরিস্থিতির চাপে পড়ে মনকে শক্ত করে ফেলেছে এই মানুষটা। হঠাৎ করেই ফারুকের কথা মনে পড়ে যায় জুইয়ের। বিয়ের প্রথম রাতে রুমে ঢুকে একটা কথা জিজ্ঞেস করেছিল, তুমি শারীরিকভাবে সুস্থ তো? সায় পেয়ে বাঘের মতো নিজের পুরুষত্ব ফলিয়েছিল সেই পুরুষটা। প্রচণ্ড যন্ত্রণায় কেঁদে দেওয়া জুইয়ের ব্যথাটা সে রাতে খেয়াল করেনি সেই পুরুষটা। সেদিনও তার বাসর ছিল, আর আজও তার বাসর, শুধু তফাৎ সময় আর মানুষটা। সেদিনের পুরুষটি তাকে চেয়েছিল শরীরের খোরাক হিসেবে, আর এই পুরুষটি তাকে চাইছে মনের খোরাক হিসেবে। দুনিয়ার অদ্ভুত সব নিয়ম, কখনো দুঃখ তো কখনো সুখ। এইসব ভেবে ভেবে চোখ তার অঝোর শ্রাবণ। নাফিসকে দেখছে আর কাঁদছে সে। এই কান্না হয়তো সুখের কান্না, এই কান্না হয়তো পরিপূর্ণতার কান্না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে ভাবছে আর মনে মনে বলছে, এই পুরুষকে কোথায় রাখবো আমি, যে আমার মনের মাঝেই রাজ করে যাচ্ছে? এই পুরুষকে কোথায় রাখবো আমি, যে কিনা আমাকে রেখেছে তার হৃদয়ের গভীরে?
সকালবেলা বাসায় অনেকেই এসেছে নতুন বউকে দেখতে। বর্তমান যুগের প্রতিবেশী মানে এক ঘর বেশি বোঝার পাবলিক। জুই তখন রান্নাঘর ছিল। একে বিবাহিতা, সে তার উপর এক বাচ্চার মা। দোষ তার বহুত হবে, এটা সে জানে এবং বুঝেও গেছে। তাই নিজের হাতেই পরদিনে কাজে লেগে গেছে সে। রান্নাঘরের সামনে ছিল আর শান্তা ইফসিকে নাস্তা খাওয়াচ্ছিল। জুই 5 কাপ চা নিয়ে বসার ঘরে সবার সামনে যায়। হলুদ অ্যাপ্লিকের শাড়িটায় জুইয়ের রূপ যেন ফেটে পড়ছিল। তখন সবার হাতে হাতে চা দিয়ে পাশেই দাঁড়িয়েছিল সে। তখনই একজন মহিলা রেহানা পারভিনকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো নাফিসের মা, দেখি আপনার কপাল খুলে গেছে। ছেলে বিয়ে করেছে, তাও নাতি সমেত। বইয়ের ডেলিভারি খরচ বেঁচে গেল তাহলে। কথাটা জুইয়ের বুকের মাঝে গিয়ে বিঁধে। তখন নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল তার, তবুও দাঁড়িয়ে আছে সে। তখন পাশের জন বলে, নাফিসের বুকে সাহস আছে বলতে হয়। একে তো বিহত্তা মেরে বিয়ে করেছে, সাথে মেয়েকেও নিয়ে নিচ্ছে। বাপরে বাপ। কথাগুলো জুইয়ের শরীরে কাটার মতো বিচ্ছে, চোখের পানিগুলো টলমল করছে। এই একটা দুর্বলতাই তাকে হয়তো সারা জীবনের জন্য কুড়ে কুড়ে খাবে। এমন সময় নাফিস সেখানে গিয়ে দাঁড়ায়। সামলে সে ইফসির কাছে যাচ্ছিল। পাশে দিয়ে হাঁটার সময় কথাগুলো নাফিসেরও কানে আসে, তাই সেও সেখানে প্রবেশ করে। নাফিসকে দেখে জুই আরও আগে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। হলুদ পাঞ্জাবিতে নাফিসকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। একজন সুদর্শন পুরুষ। নাফিস আর জুই এই জোড়া মনে হয় আল্লাহ পাক নিজ হাতে লিখে পাঠিয়েছে। দুজন দুজনের চেয়ে কম না। এমন সময় ওই দুই মহিলাকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টিরা? নাফিসের সালামের উত্তর নেয় সবাই। তখন নাফিস আবারও বলে, আমার বউকে দেখতে এসেছেন আন্টি? হ্যাঁ, দেখতে আসলাম। বিয়ে করেছে জানাইলা না তো? আমি আর কি জানাবো বলেন আন্টি, এইসব খবর তো বাতাসের বেগে আপনাদের কানে পৌঁছায়। না, শুনলাম আর কি। না ঠিক আছে, ব্যাপার না। তা আন্টি, আপনার ছেলের দ্বিতীয় বউয়ের খবর কি? শুনলাম এইবারও আপনাদের সাথে ঝামেলা করে বাপের বাড়ি গিয়ে বসে আছে। নাফিসের কথায় মহিলা থতমত খেয়ে যায়। জুইয়ের চোখও বড় হয়ে যায়। রেহানা বেগমও ছেলের দিকে তাকিয়ে থাকে। নাফিস আবারও বলে, আর এই আন্টির তো আরও ভালো অবস্থা, তাই না আন্টি? আন্টি, আপনার বড় মেয়েকে শুনলাম আরেকটা বিয়ে দিয়েছেন 1 মাস হলো। আমার বাপ মা তো দাওয়াতও খেয়ে এলো সেই বিয়ের। তা আমার বউয়ের তো 1 বাচ্চা, আপনার মেয়ের তো জমজ বাচ্চা। আন্টি, নতুন জামাই মেনে নিয়েছে? জুই সহ সেখানে উপস্থিত সবাই আরও অবাক হয়ে যায়। এমন সময় শান্তা আসে বসার ঘরে। এতক্ষণ ডাইনিং রুম থেকে সব শুনছে সে, তাই এখন এসেছে। এসে তাই ভাইকে বলা শুরু করে, ভাইয়া নারে, নতুন জামাইয়ের বাড়ির লোকজন বলেছে তারা মেয়ে নিবে কিন্তু বাচ্চা নিবে না। ওরা তো এখন আন্টির কাছেই, তাই না আন্টি? ও আচ্ছা আচ্ছা। তা আন্টি, এইবার বলুন তো আমার বুকের সাহস কতটা হতে পারে? আপনাদের মতো প্রতিবেশী যে এলাকায় আছে না, সে এলাকার কোনো ফ্যামিলি শান্তিতে থাকতে পারবে না। এটা বলার পরপরই রেহানা পারভিন নাফিসকে ধমক দিয়ে ওঠে। নাফিস, কি হলো? গলা ফাটাও কেন? ভুল বলেছি নাকি? আমার কাছে আমার বউ সবার থেকে আলাদা। এইবার আপনারা বসে বসে ভাবুন সে কোন লেভেলের হলে আমি তাকে বাচ্চা সমেত বিয়ে করে আমার ঘরে উঠাতে পেরেছি। আর দয়া করে এখানে এসে পিন দিবেন না। আগে নিজের ঘরের ঝামেলা মিটমাট করার চেষ্টা করবেন, না পারলে আমার সাহায্য নেবেন। নাফিসের কথায় সবাই এক এক করে চলে যায়, যা রেহানা পারভিন একদম পছন্দ করা হয়নি। তিনি প্রচুর রেগে যায়। জুইকে নিয়ে নাফিস ডাইনিং রুমে চলে যায়। সেখানে শাম্মীম, নাফিসের বাবা আর ইফসি বসেছিল। নাফিস টেবিলে বসে আছে নাস্তার জন্য। ইফসিকে কোলে নিয়ে খেলা করছিল সে। নাফিস, জি বাবা। একদম ভালো করছিস বাবা। এদের ঘরে কাজ নাই বাবা, সকাল সকাল অন্যের ঘরে এসে আগুন লাগায় যত সব 3rd ক্লাস মহিলা। থাক বাদ দে। বাদ দিয়েই তো এই অবস্থা। আমি আর আগের নাফিস নেই বাবা, যে যা বলবে শুনবো। এইবার থেকে সোজা কথা হবে। এবার সে যেই হোক না কেন, আমার নিজের মা বোন কিংবা
সে জুইও হোক না কেন। ছেলের কথা চুপ হয়ে যায় আনিস ব্যাপারে। নাফিস তখন ইফসিকে রুটি খাইয়ে দিচ্ছে। জুই রান্নাঘরে রুটি ছেঁকছে। পিছন দিয়ে শান্তা এসে জুইকে জড়িয়ে ধরে আর কাঁধে একটা চুমা দেয়। কিছু বলবা শান্তা? তুমি কিছু মনে নিও না গো ভাবি, তারা এমনই। মনে নেওয়ার তো কিছু নেই, ওনারা তো ঠিকই বলেছেন। আর শোনো, এটা তো সত্যি যে আমি এক বাচ্চার মা, আর তোমার ভাই আমায় এক বাচ্চা সমেত বিয়ে করেছে। আর আমরা সবাই সমাজে বসবাস করি, আর সমাজে এইসব হবেই। যাও, এগুলো নিয়ে যাও। অন্যদিকে রেহানা পারভিন জিদে ফেটে যাচ্ছে। তারই ছেলে তারই সামনে ওনাদের সাথে এমন ব্যবহার করছেন যা ওনার পছন্দ হয়নি। তিনি সোজা ডাইনিং রুমে এসে নাফিসের সামনে দাঁড়ায়। তোকে কে বলেছে ওনাদের সাথে এইভাবে কথা বলতে? ভুল কি বললাম আমি? ওনারা কি মিথ্যে বলছে নাকি? বিয়াত্তা মেয়ে বিয়ে করেছিস, আবার বাচ্চাও নিয়ে আসছিস, ওনারা তো সত্যিটাই বলছে। হ্যাঁ মা, আমিও তো সত্যিটাই বলেছি। ওনারা আমার বউয়ের সত্যিটা বলেছে, আমি ওনাদের একজনের ছেলে আর আরেকজনের মেয়ের সত্যিটা বললাম। ক্ষতির তো কিছু দেখছি না। নাফিস, উড়িস না, বেশি উড়লে পড়ে যাব, তাই তো? ইনশাল্লাহ তোমাদের দোয়ায় পড়ব না। এক অনাথের বাচ্চারে নিয়ে আদিক্ষেতা করস। এই ভাষাটা নাফিসের পছন্দ হয়নি। দাঁত মুখ খিটে মায়ের দিকে তাকায় সে। খবরদার মা, আমার বাচ্চা অনাথ না। ওর মা আছে, ওর বাবা আছে, ওর পুরো পরিবার আছে। তোমার মতো একটা দাদি ওর না থাকলে ওর কিছু আসবেও না, যাবেও না। খবরদার বলে দিলাম মা, পরবর্তী সময়ে তোমার মুখ থেকে আমার বাচ্চার নামে উল্টাপাল্টা কথা যাতে না বের হয়, নয়তো আমি নিজে তোমাদের অনাথ করে দিব। একটা বাচ্চা যেমন অনাথ হলে দুনিয়া তাকে গ্রাস করতে চায়, তেমন করে অনাথ বাবা মায়ের অবস্থা এর থেকেও করুণ হয়। কথাটা মনে রাখবা তুমি। এই সব কিছু রান্নাঘর থেকে শুনছিল যেই, চোখের পানিগুলো আপনা আপনি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। সবে মাত্র কাল বিয়ে করে এসেছে এই বাসায়, আর আজ এত কিয়ামত হয়ে যাচ্ছে। আর পারছিল না সে। শান্তা, স্বামী আর আনিস ব্যাপারী নাফিসকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাফিস এই মুহূর্তে প্রচণ্ড চটে আছে, কারো কথা শুনছে না। ভাইয়া তুই বসতো নাস্তা খাতে। গুষ্টি মারি আমি নাস্তা খাওয়ার? শান্তিতে খেতে দিছে নাকি আমাকে? এই বলে নাস্তার প্লেটটা ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সে। তারপর সোজা রুমে চলে যায়। এইভাবে প্লেট ফেলে দেওয়ার সবাই তাৎক্ষণিকভাবে চুপ হয়ে যায়। ইপসি বাচ্চাটাও ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে তার ফুপুর পিছনে লুকায় সে। শান্তা বুঝতে পেরে স্বামীর পেছন থেকে ইপসিকে কোলে তুলে নেয় আর নিজের রুমে নিয়ে যায়। অন্যদিকে স্বামী ফ্লোরে পরিষ্কার করতে লেগে যায়। আনিস ব্যাপারীও মেজাজ খারাপ করে। সকাল সকাল ঘরে অশান্তি লাগিয়ে দিছে। সে ভাবছে সব কিছু আগের মতোই আছে। এখন নিজে এক করলে ছেলে যে উল্টা দোষ করবে এটা আর বুঝে না। রেহানা পারভিন নিজের ঘরে চলে যায়। জুই আবারও পরোটা বানিয়ে ডিম ভেজে রুমে নিয়ে যায়। নাফিস তখন বারান্দায় ধুমসে সিগারেট টানছে, নাকে মুখে ধোঁয়া বের করছে। বিছানায় প্লেট রেখে নাফিসের পাশে গিয়ে দাঁড়ায় জুই। আলতো করে নাফিসের কাঁধে হাত রাখে সে। নাফিস শুধু একবার জুইয়ের দিকে তাকায়, তারপর আবার সিগারেট টানে ব্যস্ত হয়ে পড়ে। তখন জুই বলে, সিগারেটটা ফালাও আর ভেতরে আসো। নাফিস কথা বাড়ায়নি, কারণ সেও জানে জুই ভালো নেই এখন। সিগারেট ফেলে দিয়ে জুইয়ের সাথে রুমে আসে সে। জুই তখন নাফিসকে নিজের সামনে বসিয়ে রেখে নিজের হাতে নাফিসের মুখে পরোটার এক টুকরো তুলে ধরে। তখন নাফিস শুধুই তার কাদম্বরীর দিকে তাকিয়ে আছে। খাওয়ার উপর জেদ করতে হয় না। তখন যা করেছো একদম ঠিক করনি। খাবারগুলো ওভাবে ফেলে দিলে কেন? আল্লাপাক গুনাহ দিবে তো। জুয়ের এমন শান্ত গলায় মিষ্টি কথায় নাফিসের মন পুরো গলে যায়। সে তখন পরোটার টুকরোটা মুখে নিয়ে নেয়, তারপর বলা শুরু করে, তোমার থেকে আমার খারাপ লাগাটা বেশি কেন জানো? সে আমার নিজের মা। সন্তান তখন কতটা অসহায় হয় যখন তার নিজের মা অন্যায় করে। কথাটা বলে গিয়েই নাফিসের চোখে পানি এসে যায় আর জুয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে যায়। জুয়ের চোখের পানিগুলো নিজ হাতে মুছে দেয় নাফিস। হয়তো কিছু কথা শুনতে হবে আমার আড়ালে, একটু সহ্য করে নিও কেমন? আমি তো সবসময় থাকবো না, যখন থাকবো না তখন সহ্য করে নিও। তবে কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। ওনার খারাপ ব্যবহারের জবাব আমি তাকে দিব। বুঝোই তো সে আমার জন্মদাত্রী। জুই তখন থাকতে নেই,
ঝাপটে নাফিসের বুকে গিয়ে পড়ে। বুকের মধ্যে এতক্ষণ লুকিয়ে থাকা চাপা ব্যথাটা বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছে যে হাড় ভেতরে থাকতে পারেনি। নাফিস জুঁইয়ের চাপা আর্তনাদগুলোকে নিজের বক্ষে ধারণ করে নেয়, শক্ত করে চেপে ধরে রাখে জুঁইকে। কাঁদবা না, অনেক তো কেঁদেছ, কষ্টে কষ্টে নিজের জীবনের 26টি বছর পার করেছ। তারপর আমার দেয়া কষ্ট, ইপসির বাবার দেয়া কষ্ট, ইপসির দাদার বাড়ির কষ্ট যথেষ্ট হয়েছে। আর কাঁদবা না, এখন থেকে হাসবে, শুধু হাসবে। আমাদের 3 জনের একটা ছোট একটা পরিবার, আমি, তুমি, ইপসি। আর কি লাগে? কাঁদবা না আর। জুঁই তখনও নাফিসকে জড়িয়ে ধরে রাখে। যতন আজ ছাড়তে মন চাইছে না নাফিসকে তার। নাফিসের জন্য নিজের মনে যে কষ্টটা ছিল তা যেন কোথায় ফুরুত করে উড়ে চলে গেছে। দুপুরে রান্নার সব জুঁই নিজেই করেছে, আর ইপসি সারা বাসা জুড়ে দৌড়ে দৌড়ে খেলছে। কখনো শান্তা শাম্মীর রুমে যায়, কখনো তার নতুন দাদার কাছে যায়, কখনো রান্নাঘরে যায়, কখনো তার পাপার কাছে যায়। ঘুরে ঘুরে সবার কাছে যায়। চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে নাফিসের মায়ের ঘরের মানে রেহানা পারভিনের ঘরে চলে যায়। রেহানা পারভিন তখন গোসল করে মাত্রই বের হয়েছিলেন। ইপসি তখন খাটের কোনায় গিয়ে দাঁড়িয়ে তার নতুন দাদিকে দেখছে। রেহানা পারভিন তখন চুল মুছতেছে আর ইপসি গিয়ে তার পাশে দাঁড়ায়। ইপসিকে দেখে রেহানা পারভিন কিছুক্ষণ ইপসির দিকে তাকিয়ে থাকে, তারপর কি যেন ভেবে বলে, এইদিকে আসো। ইপসি বাচ্চা ভয়ে এগিয়ে যায় না তার দাদির দিকে। তারপর রেহানা পারভিন খাট থেকে নেমে গিয়ে ইপসিকে কোলে নেয় আর নিজের খাটে বসায়। তারপর একটা চকলেট হাতে দেয়, তারপর নিজের চিরুনি দিয়ে সুন্দর করে মাথা আছড়িয়ে দেয়। চকলেট খেতে খেতে ইপসি বেরিয়ে যায় রুম থেকে। ইপসির মাথা আছড়ানো দেখে জুঁই ইপসিকে জিজ্ঞেস করলে ইপসি শুধু বলে দাদু দাদু। তাতেই জুঁই বুঝে যায় ইপসি কার কথা বলছে। তখন জুঁইও আর কিছু বলেনি। এভাবে চলতে থাকে প্রায় 2 সপ্তাহ। বাসা জুঁইয়ের সাথে শান্তা আর নাফিসের বাবা এরাই কথা বলে। রেহানা পারভিন সেদিনের পর থেকে ইপসিকে আদর করে, তবে জুঁইয়ের সাথে কথা বলে না। জুঁই আর নাফিস সকালে অফিসে চলে গেলে ইপসি শান্তার কাছে থাকে, আর শান্তা কলেজে গেলে রেহানা পারভিনই রাখে ইপসিকে। ইপসিটাও এখন দাদুন দাদুন করে। তবে এই 2 সপ্তাহে নাফিস আর জুঁইয়ের সম্পর্কটা ভালোবাসার কাছে ঠিক, কিন্তু স্বামী স্ত্রীর পর্যায়ে পৌঁছাতে পারেনি এখনো। রাত কেটে যায় ইপসিকে মাঝে রেখে। কত শত কথা কিন্তু মুখে আসে না, কত শত চাওয়া পাওয়া কিন্তু চোখে আসে না, চোখে আসলেও কেউ দেখে না। অন্যদিকে তাদের পাশের ফ্ল্যাটের একটা মেয়ে ইদানিং আসে নাফিসের বাসায়। ওই মেয়ের নাকি নাফিসকে খুব ভালো লাগে। বরাবরের মতো আজ বাসায় শুধু রেহানা পারভিন, আনিস ব্যাপারী আর ইপসি। জুঁই সকালে যতটুকু পেরেছে করে দিয়ে গেছে। দুপুরের রান্না শেষে রেহানা পারভিন ইপসিকে গোসল করিয়ে সাজিয়ে দেয়। আনিস ব্যাপারী এই জিনিসগুলো খেয়াল করেন। সেদিন সকালের পর থেকে রেহানা পারভিন অনেকটা বদলে গেছে। ইপসিকে অনেকটাই আদর করেন তিনি। ইপসিও দেখতে মাশাআল্লাহ, তাই হয়তো মন কেড়ে নিয়েছে সবার। সাজিয়ে দিয়ে তারপর নিজ হাতে খাইয়ে দেয় ইপসিকে তিনি। বিকেলের দিকে ইপসি তার দাদার সাথে খেলছে, তখন সেই মেয়েটা আসে। আন্টি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আন্টি। ওহ আন্টি, ইপসিকে একটু আমাদের বাসায় নিয়ে যাই। রেহানা পারভিন কারো কাছে ইপসিকে দেয় না। হঠাৎ করে এই মেয়ের চাওয়াতে তিনি না করে দেয়। না গো, নিও না, ওই কান্না করে। কান্না করবে না আন্টি, নিচের থেকে ঘুরে আনবো। ওই ওর দাদার সাথেই বের হবে আর একটু পরে। আন্টি নেই না একটু। আনিস ব্যাপারী খেয়াল করে রেহানা বেগম বারবার মানা করছে, তাই তিনিও অনুমতি দেয় ইপসিকে নিয়ে যেতে। তখন ইপসিকে কোলে নিয়ে মেয়েটা বাসা থেকে বেরিয়ে যায়। মেয়েটা চলে গেলে রেহানা পারভিন আনিস ব্যাপারীকে ধরে বসে। আমি বললাম না নিও না, তুমি কেন বললা নিতে? আরে নেক না, থাকুক। ওরে আমি কারো কাছে দেই? আরে কিছু হবে না। এমন সময় শান্তা আসে। চিল্লাচিল্লি শুনে সেও প্রশ্ন করে, কি হয়েছে মা? সুমি এসে ইপসিকে নিয়ে গেছে। আমি বারবার না করলাম, তোর বাবাই অনুমতি দিয়ে দিচ্ছে। ওহ, তো কি হয়েছে মা? আরে আমি ওরে কারো কাছেই দেই না। সুমি তো ইপসিকে অনেক আদর করে। আসার সময় দেখলাম
ইফসিকে নিয়ে নিচে গেল। দেখছিস নিচেও নিয়ে গেছে। তো কি হয়েছে? সাথে সুমির ভাইয়ের ছেলেও আছে। কি? ওই উল্লুকটা সুমি ওকে নিচে নিল কেন? আরে বাদ দাও তো, ভাইয়া ভাবিও তো চলে আসবে একটু পরে, ওরাও নিয়ে আসবে নে। আমি ওকে কারো কাছে দিই না, এই মহল্লার মানুষের যা মুখ। এই কথা শুনে আনিস ব্যাপারী আর শান্তা তার দিকে তাকায়। ওনাকে দেখে বোঝা যাচ্ছে ওনার মন শান্ত নেই। ইফসিকে যতক্ষণ না পর্যন্ত বাসায় দেখবেন উনি শান্তি পাচ্ছেন না। তাদের কথায় এমন সময় রেহানা পারভিনের কানে ইফসির কান্নার আওয়াজ আসে। উনি দৌড়ে বারান্দায় যায়, গিয়ে দেখে ইফসি রাস্তায় বসে কাঁদছে। এই দেখে ওনার মেজাজ আরও গরম হয়ে গেছে। বলছিলাম না আমি ওরে না নিতে, ওরে ফালাইয়া দিছে। মায়ের কথা শুনে শান্তার নাকে মুখে পানি উঠে যায়। কি বলো তুমি মা? গিয়ে দেখ বারান্দা দিয়ে। এই বলে তিনি নিজেই দরজা খুলে নিচে নেমে যায়। দোতলায় বাসা বলে নিজের সব কিছুই শোনা যায়। তিনি তাড়াতাড়ি নিচে গিয়ে দেখে ইফসির হাঁটু অনেকটাই ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। নিচে বসে বাচ্চাটা মুখে 2 হাত দিয়ে কান্না করছে। দাদুনকে দেখে কান্নারত মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেছে তার। আশেপাশে সুমিকে না দেখে ওনার চরম মেজাজ খারাপ হচ্ছে। তারপর গিয়ে ইফসিকে কোলে তুলে নেন তিনি। শান্তা আর আনিস ব্যাপারেও নেমে আসে। এই ওরে ফালাইছে কে? কে ফালাইছে ওরে? তখন আরেকটা বাচ্চা বলে, দাদু ওই ছেলেটা ইসপির চুল টেনে দিয়েছে আর ইসপিকে ধাক্কা দিয়েছে। রেহানা পারভিন তাকিয়ে দেখে ছেলেটা প্রায় বছর 7 হবে। তিনি ইফসিকে কোলে নিয়েই ডাক দেয় ওই ছেলেকে। অত্যন্ত ক্ষেপে আছেন তিনি। ওই এইদিকে আসো, তুমি ওরে ধাক্কা মারছো কেন? কি হলো বলো, ধাক্কা দিচ্ছ কেন? ও আমার বল ধরে। বল ধরলে ধাক্কা দিবা? বেয়াদব ছেলে, তোমার বয়স দেখো আর ওর বয়স দেখো, ওর পাটা ছিলে গেছে, অসভ্য ছেলে একটা। এমন সময় নাফিস আর জুই সেখানে রিক্সা থামায়। নাফিস নিজের মায়ের বয়স ভালো মতোই চেনে। রেহানা পারভিন তখন সুমিকে কথা শোনাচ্ছে। তুমি বললা বাসায় নিবা, নিয়ে আসলা নিচে, ওরে নিয়ে এসে তুমি কই গেছো? আন্টি আমি দোকানে গেছিলাম। ওরে এইখানে রেখে কোন আক্কেলে দোকানে গেলা তুমি? ও যদি রিক্সার নিচে পড়তো কিংবা ড্রেনে পড়তো? আন্টি আমি বুঝতে পারিনি। ওরে নিয়ে আর কখনো নিচে আসবে না। আমি ওরে কারো কাছে দেই না, ওর বাবারেও নিষেধ করি আমি যাতে ওরে নিচে না নিয়ে নামে। নাফিস আর জুই এক নজরে রেহানা পারভিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ইফসির পায়ের দিকে নজর যায় জুইয়ের। পাটা ছিলে রক্ত পড়ছে। তার বাচ্চার কান্নার আওয়াজ তার বুকে তীরের মতো বিচ্ছে। না পারছে কোলে তুলে নিতে, না পারছে কিছু বলতে। নাফিস গিয়ে ইফসিকে কোলে তুলে নেয়। ইফসি পাপা পাপা বলে কাঁদতে থাকে। নাফিস ওরে নিয়ে আয়। তুমি আবার নিচে আসতে গেলা কেন? আর এইভাবে পরের ছেলেকে বকা ঠিক না। পরের ছেলে যখন আমার নাতনিকে ফেলায় কথা কম বলিস। ঘরে আয় ওরে নিয়ে। নাফিস আর জুই আরও অবাক হয়ে যায়। উনি কি সত্যিই রেহানা বেগম, যে কিনা এত সহজে ইফসিকে নিজের নাতনি বলে স্বীকার করলেন? বাসায় এসে ইফসির পা স্যাভলন দিলে ক্লিন করে ব্যান্ডেজ করে দেয় নাফিস। তারপর রেহানা বেগম ইফসিকে কোলে তুলে সোফায় বসে থাকে। দাদুন রে, ব্যথা পাইছো? কতটুকু ব্যথা পাইছো দাদুন? নট দাদুন। নও নাই দাদুন, বাবা ব্যান্ডেজ করে দিচ্ছে না। এমন সময় জুই ভাত মেখে নিয়ে আসে। রেহানা পারভিন এই প্রথম জুইয়ের সাথে কথা বলে। আমার কাছে দাও, আমি খাইয়ে দিতেছি, তুমি যাও। না মা থাক, দেন আমি খাইয়ে দেই। তুমি যাও রুমে, আর নাফিস রে জিজ্ঞেস করো কি খাবে। আচ্ছা। জুই বেশ অবাক রেহানা পারভিনের এতটা পরিবর্তন। ভাবতে ভাবতে রুমে আসে জুই। দরজার ভেতরে ঢুকতেই নাফিস পেছন থেকে জড়িয়ে ধরে জুইকে। কি ব্যাপারে এত কি ভাবো? কিছু না। মাকে দেখে অবাক হচ্ছ? বদলে গেলেন অনেকটা। হ্যাঁ, ইপসি মাকে বদলে দিয়েছে হয়তো। নাফিস জুইকে ঘুরিয়ে নিজের দিকে নেয়। অনেকক্ষণ জুইয়ের দিকে তাকিয়ে থাকে সে। জুইও অবাক চোখে তাকিয়ে থাকে নাফিসের চোখের দিকে। চোখের ভাষাগুলো চোখ দিয়েই বুঝে নেয় তারা। তখন নাফিস জুইকে খুব কাছে নিয়ে আসে। ঠোঁটের প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে, চোখের প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে। তোমার ভালোবাসাতে ইচ্ছে হয় দূরে ঠেলে দিয়ে
এটাই যে আমার ভয়। নাফিস আলতো করে জুইকে ছেড়ে দিয়ে সরে যেতে নিলে জুই নাফিসের শার্ট ধরে নাফিসকে নিজের কাছে নিয়ে আসে। কোনো কিছু না ভেবে নাফিসের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিয়ে নাফিসের ঘাড়ে নিজের হাত রেখে নাফিস যেন তার বহুদিনের তৃষ্ণা নিবারণে নেমে যায়। সেই অবস্থাতেই জুইকে খাটে শুয়ে দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টায় রত থাকে। আর জুই তার বড় নখের তীক্ষ্ণ আঁচড়ে নাফিসের পিঠে নিজের ভালোবাসার অস্তিত্ব এঁকে দেয়। আমন 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 আমন। ইপসি তার মাকে ডাকায় অনেক ব্যস্ত হয়ে পড়ে। রেহানা পারভিন তাকে শান্ত করতে পারছেই না। সে বারবার বোঝাচ্ছেন যে তার আমন ভেতরে, কিন্তু ইপসি ডেকেই যাচ্ছে। দাদনের কোল থেকে নেমে গিয়ে সোজা রুমের দিকে যাচ্ছে ইপসি। এই দিক দিয়ে রেহানা পারভিনও বলা শুরু করে দেয়, সেই কখন পাঠাইছি রুমে জিজ্ঞেস করতে নাফিস কি খাবে, ওই গিয়ে আটকে গেছে, বাচ্চাটার বোধ হয় ঘুম পাইছে। পরক্ষণেই তার মাথায় আসে রুমে তো নাফিস আর জুই একসাথে আছে। কি যেন ভেবে দৌড়ে গিয়ে নাতনিকে কোলে তুলে নেন তিনি। তারপর ইপসি আরও জোরে ডাকা শুরু করে, দাদুন রে ডাকো কেন? আমন দাদুন আমন। আম্মুর রুমে পাপার রুমে। এখন কি আর সহজে বের হবে তারা? পাগড়েও সময় দিতে হবে রে দাদুন। আয় তুই দাদুনের কাছে থাক। ইপসি লাগাতার আমন আমন করতে থাকে। ইপসির ডাক জুয়ের কানে যেতে সে নাফিসকে ইশারা দেয় ওঠার জন্য। ইপসি ডাকছে কেন এভাবে? দেখি, সরো, দেখে আসি আমি। আরে দাঁড়াও। এই বলে আলতো করে জুয়ের ঠোঁটজোড়া নিজের আঙুল দিয়ে মুছে দেয় নাফিস। যাও, সরো। বেঁচে গেলে তুমি। তোমার কাছে মরার জন্য আমার অনেক সময় বাকি আছে। আসছি এখন। চেঞ্জ করো, ফ্রেশ হও। জুই বের হয়ে এসে ইপসিকে কোলে তুলে নেয়। তখন রেহানা বেগম জিজ্ঞেস করে, নাফিস কি খাবে বলছে কিছু? শাশুড়ির কথা শুনে তার মনে পড়ে যায় তাকে তো পাঠানো হয়েছিল অন্য কাজে, কিন্তু সেখানে গিয়ে হয়ে গেছে অন্য কাজ। শাশুড়ির কথায় মাথা নিচু করে থাকে জুই। জুইয়ের চুপ থাকা দেখে রেহানা পারভিন কিছু আন্দাজ করতে পারে, তাই তিনিও বলে দেন, অন্য কিছু খেলে আর কি খাওয়া লাগে, তুমি ওরে সামলাও। দেখো মনে হয় ঘুমাবে, তাই ডাকাডাকি করছে, আমি রান্নাঘরে যাই। শাশুড়ির কথায় লজ্জা পেয়ে যায় জুই। মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। অন্যদিকে একটা ভালো লাগাও কাজ করছে নিজের মধ্যে। রেহানা পারভিন ভালো ব্যবহারগুলো সত্যি জুইয়ের মনকে পুলকিত করে দিয়েছে। ইপসিকে কোলে নিয়ে রুমে যায় জুই। নাফিস তখন ফ্রেশ হয়ে নিজের কাজ করছিল। ইপসিকে কোলে নিয়ে জুইকে দেখে নাফিস এগিয়ে যায় তাদের দিকে। কি হয়েছে? আমার মায়ের এত কান্নাকাটি কেন? ওর পায়ে হয়তো ব্যথা করতেছে নাফিস, যার জন্য বিরক্ত করতেছে। অ্যান্টিসেপটিক দিলাম তো। মা আসো তো পাপার কাছে। এক কাজ করো, তুমি ওকে রাখো, আমি রান্নাঘরে যাচ্ছি একটু। আরে না, যেতে হবে না, মা তো আছে, সামনে নিবে। তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও। সময়টা ভালোই পার হচ্ছিল। ইপসি তার নতুন দাদার বাড়িতে বেশ ভালোই আছে। জুই তার নতুন সংসারে ভালোই মানিয়ে নিয়েছে। এর মাঝে একদিন রেহানা বেগম, হানিস ব্যাপারী আর শান্তা স্বামীর বাসায় বেড়াতে যায়। সেখানে ইপসিকেও নিয়ে যেতে চায় রেহানা বেগম, কিন্তু ইপসি ঝামেলা করে, তাই জুই দিতে চায়নি। মা নিতে হবে না, থাক। কেন নিতে হবে না? কেন? মা ও তো জ্বালায়, ঝামেলা করে ইদানিং। ও জ্বালাবে না তো কি তুমি জানাবে নাকি? মা আসলে আপনার শরীরও তো ভালো না, ওইদিকে গিয়ে যদি বিরক্ত করে। আমার দাদুন ভালো, তাই না রে দাদুন? দাদনের কথায় আবার মাথা নেড়ে সমর্থন করে ইপসি। তখন সবাই হেসে দেয়। নাফিস কোলে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে ইপসিকে। এই বুড়ি, ফুপুর বাসায় যাবা? জুই রেডি করে দাও, থাক ঘুরে আসুক। জ্বালাবে কিন্তু। শান্তা আছে তো, আর তাছাড়া স্বামীও থাকবে, জ্বালাবে না। আর সবার কথা শুনে রেডি করিয়ে দেয় জুই ইপসিকে। রেডি হয়ে টুকটুক করে দাদুনের সামনে গিয়ে দাঁড়ায় ছোট্ট ইপসি। রেহানা পারভিন ইপসিকে দেখে এক নজরে তাকিয়ে থাকে। লাল রঙের ফ্রকে কি যে সুন্দর লাগছিল ইপসিকে। লাল রঙের রিবন দিয়ে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে তার মা। একদম পরীর মতো লাগছিল ইপসিকে।
রেহানা বেগম তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে হাজারটা চুমু দেয় ইফসিকে। দাদুনের চুমু খেয়ে খিলখিল করে হাসে বাচ্চাটা। রেহানা বেগম ওকে রাখবেন কোথায়? হ্যাঁ রে দাদন, তোকে আমি রাখবো। কই রে দাদন? আনিস ব্যাপারীও খুব খুশি। আসলে বাচ্চারা ফেরেস্তার রূপ হয়, আর একজন ফেরেস্তার কাছে শয়তানও হার মানতে ব্যস্ত। আর এরা তো মানুষ মাত্র। জুই ইফসির কিছু জামা গুছিয়ে দেয়। একদিন থাকবে আর সে তো মিনিটের মধ্যেই জামা পাল্টায় 3টা থেকে 5টা। নোংরা হলেই পাল্টানোর জন্য কান্নাকাটি করে। শান্তার কোলে চেপে আম্মুন আর পাপাকে বাই বাই বলে সে। বাই বাই। আম্মুন বাই বাই বলে না মা, আল্লাহ হাফেজ দিতে হয়, আসসালামু আলাইকুম বলতে হয়। তখন নাফিস বলে ওঠে, আরে থাক, এগুলোর মুখে দিয়ে আসবে এখন। না আসলেও অভ্যাস করতে হবে তো। তারপর সবার সাথে ইফসিও চলে যায়। জুই দৌড়ে বারান্দায় চলে যায়। বারান্দায় থেকে মেয়েকে দেখবে বলে দাঁড়িয়ে আছে সে। আর মেয়েও নিচে গিয়ে ঠিক বারান্দার দিকে তাকায়। মাকে দেখে ফুপুর কোল থেকে টাটা দেয় তার মা। ওদের বিদায় দিয়ে নাফিস বাসায় আসে। এই ফাঁকে জুই হাতের কাজগুলো সেরে নেয়। বাসা পুরো ফাঁকা, হাফ ডে বলে তাদেরও ছুটি। কাল শুক্রবার, অফ ডে। নাফিস এসে ড্রয়িং রুমে বসে আছে। ম্যাগাজিন পড়ছিল সে, কিন্তু চোখ তার জুইয়ের দিকে। জুই তখন রান্নাঘরে কাজ করছে। আজ যদি মনে একটু বেহায়া হয়ে যায়, ক্ষতি কিসে? বিয়ের প্রায় 20 দিন হতে চলল, অথচ কেউই কারো কাছে ধরা দিচ্ছে না। না জুই নিজে আসছে, না নাফিস যাচ্ছে। পর মুহূর্তে নাফিসের গতকাল আসন্ধার কথা মনে পড়ে যায়। জুই কাজের ফাঁকে ওড়না খুলে পাশে রাখে। নাফিসের নজর বারবার জুইয়ের দিকে যাচ্ছে, কিন্তু লজ্জায় যেতেও পারছে না। অন্যদিকে জুইয়ের মনটাও খচখচ করছে। বাসায় কেউই নেই তারা দুজন বাদে। স্বামী অনেকবার বলেছিল তাকে যেতে, সবার সাথে গেলেই পারত সে, কিন্তু নাফিসের জন্যই তার যাওয়া হয়নি। নাফিস একা হয়ে যাবে পুরো বাসায়, তাই থেকে যায় সে। কিন্তু এখন যেন কেমন লাগছে তার নিজের কাছে। রান্নাঘর থেকে আর চোখে নাফিসকে খেয়াল করে জুই। তখনই দেখতে পায় নাফিস তাকে পর্যবেক্ষণ করছে। নাফিসের পর্যবেক্ষণ তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বারবার। ঈশার নামাজের আজানের পর জুই ফ্রেশ হয়ে নেয়। নাফিস তখন অফিসের কাজ করছিল রুমে বসে। জুই নামাজ পড়ে উঠে দাঁড়াতেই নাফিস জুইকে ডাকে। জুই, বলো। এই ফাইলটা চেক দাও তো। দাও। লাইফ পার্টনারের পাশাপাশি তারা কলিগও বটে। অফিসের টুকটাক কাজ বাসাতে নিয়ে আসে। দুজন মিলে সময় বের করে কাজগুলো মিটিয়ে নেয়। ফাইল দেখার সময়ও নাফিস বারবার জুইকে দেখছিল। জুইয়ের ঠোঁটগুলো দেখছিল। জুইয়ের শরীরে পুরো পা থেকে মাথার চুল অবধি পর্যবেক্ষণ করছে নাফিস। রাতের খাবার শেষে নাফিস বারান্দায় সিগারেট টানতে ব্যস্ত হয়ে পড়ে। জুই রুমে এসে নাফিসকে বারান্দায় দেখে ঘড়িতে নজর দেয়। ঘড়িতে 11:25 বাজতেছে। এই সময়ে নাফিস বারান্দায়, এটা ভেবে নিজের কাছেও শঙ্কা লাগছে তার। ওড়নাটা গায়ের থেকে সরিয়ে রেখে বিছানায় বসে জুই। নাফিস কি চাইছে, নাফিসের মনে কি চলছে তা একটু একটু বুঝতে পারছে জুই। জুইয়েরও মন চায় নিজেকে নাফিসের কাছে সঁপে দিতে, কিন্তু লজ্জায় ঘেঁষতে পারে না। গতকাল সন্ধ্যায় যা হচ্ছিল তা ভেবে মুচকি হাসে মুখে ফুটে উঠে জুইয়ের। বারবার নাফিসের দিকে তাকাচ্ছে জুই। আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে নাফিস। আগের থেকে শরীরটাও বেশ ভার দিয়েছে তার। স্বামী হিসেবে একদম পারফেক্ট একজন মানুষ সে। জুই আর থাকতে পারেনি। উঠে গিয়ে বারান্দায় নাফিসের পাশে গিয়ে দাঁড়ায় সে। জুইয়ের অস্তিত্বের টের পেয়ে নাফিস মুচকি হাসি দিয়ে বলে, আজ কাদম্বরী ঘুমায় না কেন? তুমি সিগারেট খাওয়া কমাতে পারো না? সিগারেট হচ্ছে নেশা, ভালো লাগে খেতে। নেশা কি করে কাটানো যায়? এই নেশা কাটানো নয়, এই নেশা কাটানোর জন্য অন্য নেশা লাগে। কি নেশা সেটা? বলা যাবে না। কেন? ও হে মোর কাদম্বরী, তুমি কেন বোঝো না? নিকোটিনে পাই আমি সুখেরও সাধনা। নিকোটিনের জায়গা যখন ঠোঁটের মাঝে, নারী তুমি তখন আমার থেকে অনেক দূরে। নাফিসের কথায় জুই আবারও বলে, নারী যদি থাকে পাশে, নারীর সঙ্গ বড় সঙ্গ, ভালোবাসায় বাধা। নারী যদি থাকে সাথে,
নিকোটিন হবে সর্বনাশা। জুই তখন সেখানেই এক টানে নাফিসকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায়। নাফিসকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঠোঁট দিয়ে নাফিসের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে জুই। জুইয়ের ঠোঁটের স্পর্শে হাতের সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে মুছে অফ করে দিয়ে জুইয়ের কোমর জড়িয়ে ধরে। আজ যদি দুটো মন মিলে যায় তাহলে হয়তো কিছু পুরনো মান অভিমান ভেঙে যাবে। আজ যদি সব কিছু এক পাশে রেখে দুটো শরীর নিজেদের ভালোবাসাকে আঁকড়ে ধরে তাহলে হয়তো কিছু কষ্ট সুখে পরিণত হবে। হয়তো আজ প্রকৃতিও চায় তাই চায়, হয়তো আজ আকাশে পূর্ণিমার চাঁদটাও তাই চাচ্ছে। বারান্দার থেকে রুমের দরজায় এসে জুইকে আরো শক্ত করে জড়িয়ে নেয় নাফিস। এ যেন এক অতৃপ্ত বাসনার কামনা পূরণের পূর্ব প্রস্তুতি চলছে দুজনের মাঝে। রাতের আধারে আজ না হয় দুটো মন মিলে এক হলো, হয়তো এখানে থেকেই শুরু হবে আরেক পথ চলা। ভুলগুলো মেনে নিয়ে সব বুঝে শুনে সেই ভুলগুলোকে শুধরাতে হয়তো সবাই পারে না, সবাই হয়তো নাফিস হতে পারে না। ভালোবাসতে হলে মন থেকে উপলব্ধি করতে হয়, ব্রেন থেকে নয়। যতবার ব্রেন দিয়ে ভাবা হবে ব্রেন ততবারই ধোঁকা দিয়ে যাবে। রাতের অন্ধকারে সব অতীত ভুলে আবারও এক হয় নাফিস জুই। জুইয়ের জীবনে ঘটে যাওয়া কিছু কালো অধ্যায়কে ঢেকে দিয়ে সেখানে নতুন অধ্যায়ের শুভ সূচনা করে দেয় নাফিস। সেই সূচনায় একটা ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারাটাই অনেক কিছু। রাত্রির শেষ ভাগে নাফিসকে জড়িয়ে ধরে রাখে জুই, আর নাফিসও নিজের খুব কাছে আঁকড়ে ধরে রাখে জুইকে। খুব ক্লান্ত দুজনেই, তারা যে ভালোবাসার অতল সমুদ্রের ডুব দিয়েছে। এরই মাঝে নাফিস জুইয়ের চুলের ঘ্রাণ নেয়। একটা মিষ্টি ঘ্রাণ আসছিল চুল থেকে। কাদম্বরী, চুলে কি দিয়েছো? এত মাতাল করা ঘ্রাণ কেন? জুই লজ্জায় কথা বলতে পারেনি, শুধু নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে সে। নাফিসের চোখের দিকে তাকাতেও এখন লজ্জা করছে তার। কাদম্বরী, এই কথা কেন বলো না? বললে না তো চুলে কি দিয়েছো? শ্যাম্পু দিয়েছিলাম, আর কিছু না। শ্যাম্পুতে এত ঘ্রাণ? জানি না। নাফিস হেসে জুইকে নিজের কাছে আরো টেনে নেয়। গল্প করতে করতে শেষ রাতের দিকে দুজনেই ঘুমের দেশে পাড়ি জমায়। জুইয়ের কপালে এই সুখগুলো হয়তো লেখা ছিল, তাই হয়তো আল্লাহ পাক তাকে সুখের মুখ দেখিয়েছেন। জীবন আসলেই বিচিত্রময়। এখানে এক এক সময় এক এক জলসার আগমন ঘটে, এক এক জলসায় এক এক রকম গান বেজে ওঠে। কখনো দুঃখের অন্ত থাকে না, কখনো বা সুখের কমতি থাকে না। সারা জীবনের হিসেব কেউই করতে পারে না। অতীত কি হয়েছিল তা ভেবে আফসোস করতে করতে সময় পার হয়ে যাবে, কিন্তু আসলেই কি হয়েছিল, কেন হয়েছিল, এর সঠিক তথ্য পাওয়া খুব কঠিন। বর্তমানে কি আছে তা নিয়ে এগিয়ে যাওয়াই উচিত, অতীতকে বিসর্জন দিয়ে সামনে আগানোই উচিত। জুয়ের এক জীবনে একটা ঘটনা তার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে না। প্রত্যেক মানুষকে জীবন দ্বিতীয় সুযোগ দেয়, জুইকেও দিয়েছে, আর সেই সুযোগটা এসেছে তারই প্রাক্তন নাফিসের হাত ধরে। জুইয়ের মায়ের সেদিনের রাতের বলা কথাটাই সত্যি হয়েই গেল। আল্লাহ পাক পরীক্ষা নেন তার বান্দা কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। হয়তো সেই পরীক্ষায় জুই সঠিকভাবে উত্তীর্ণ হয়েছে, তাই তার জীবনে আজ সুখের অভাব নেই। তবে জুই তার নতুন জীবনে এসেও তার কর্তব্য ভুলে যায়নি। তার যতটুকু কর্তব্য ততটুকু সে আজও নিষ্ঠার সাথে পালন করে আসছে। দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেছে। এই 3টি বছরে ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মিলাদ দিয়েছে নাফিসা, অবশ্য জুইয়ের কথাতেই। জুই নিজের বিবেকের কাছে যথেষ্ট দৃঢ়, সে তার সব দিক ঠিক রেখেছে। অন্যদিকে রেহানা বেগম অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। ওনার এই পরিবর্তন হয়তো ইপসির জন্য। এই বয়সে এসে ইপসিকে পেয়ে নিজের ভেতরে সব কালিমা ধুয়ে যায় তার মাঝে মায়া জন্মে যায়, যেই মায়া জন্মিয়ে জুইকেও আপন করে নেয় তিনি। গত 3টি বছরে অনেক কিছু বদলে গেছে।
শান্তা বিয়ে হয়ে গেছে, নাফিসের নিজের ব্যবসা হয়েছে, সেই ব্যবসাতে অনেক সফলতাও পেয়েছে নাফিস। সবার ধারণা এইসবের পিছনে ইফসি আছে। ইফসির ভাগ্যের জন্য তারা এত সফলতা পেয়েছে। 4 বছরের ইফসিও বেশ পাকা পাকা কথা বলে এখন। তার সবার সাথে ভাব, সে এখন দাদুন ছাড়া এক পা চলতে পারে না। ঘরের সবার আদরের মনি সে। আজ প্রায় 8 মাস হলো জুই প্রেগনেন্ট। দ্বিতীয় বাচ্চা কনসিভ করেছে সে। এই সিদ্ধান্ত তার নিজেরই। নাফিসেরও তো কোনো দোষ নেই, তারও তো ইচ্ছে হতে পারে তার নিজের রক্তের একটা সন্তান আসুক। যদিও নাফিস চায়নি এখন বাচ্চা নিতে, তবুও জুই নিয়ে নেয়। নাফিসের চিন্তাধারা ছিল ইফসি আরেকটু বড় হোক, স্কুলের দিক, তারপর না হয় পরিবর্তন চিন্তা করা যাবে। কিন্তু জুই বড্ড বেশি তাড়াহুড়া করে ফেলছে। এই বাচ্চাটা হয়তো সবাইকে আরও বেশি একত্রিত করে দিয়েছে। তবে জুইয়ের শারীরিক অবস্থা ততটা ভালো না। প্রথম বাচ্চা সিজারিয়ান হওয়ায় এই বাচ্চাতেও শরীরে অনেক দুর্বল। তার প্রথম 3 মাস তো খেতেই পারেনি সে। এর মধ্যে মাঝে মাঝেই ইফসিও অনেক বিরক্ত করে। মাঝে সাঝে ইফসিকে বকা দিলে রেহানা বেগম জুইকে অনেক বকা দেয়। ওনারা কথা হচ্ছে ইফসিকে একটা শব্দও বলা যাবে না, এবার সে যাই করুক না কেন। সকালের দিকে নাস্তার টেবিলে ইফসি আর জুই বসে আছে। রেহানা বেগম তখন রান্নাঘরে কাজ করছিল। নাফিস খেয়ে বেরিয়ে গেছে আর আনিস সাহেব বাজারে গেছে। ইফসি তখন অনেক বায়না করছিল। এটা খাবো না মন। কেন আম্মু? এটা ভালো তো, খেয়ে নাও। না, আমি এটা খাবো না। ইফসি বিয়াদবি কেন করতেছো? দাদুন বানিয়েছে না, খেয়ে নাও চুপচাপ। আমি খাবো না, খাবো না। ইফসি এক থাপ্পড়ে গাল লাল করে দিব বেয়াদব। এত বায়না কেন করো? যা দিয়েছি তাই খেতে হবে। আমার শরীর ভালো না, তবু তুমি এইভাবে আমায় বিরক্ত করতেছো কেন? মায়ের ধমক শুনে কেঁদে দেয় ছোট্ট ইফসি। এদিকে নাতনির কান্না শুনে দৌড়ে আসেন রেহানা বেগম। কি হয়েছে দাদুন? আমন বকছে, আমন বকছে। ওরে বকছো কেন জুই? মা লাই দিয়েন না একদম, সব কাজে ইদানিং বায়না করে। বাচ্চা মানুষ বায়না তো করবেই। দাদুন কি খাবা বলো? না মা, ও এটাই খাবে, এক্সট্রা কিছু করবেন না। এই তুমি এটাই খাবা। তারপর জোর করে নিজের হাতে করে মেয়েকে খাইয়ে দেয় জুই। তার কথা অনুযায়ী বাচ্চাদের এত লাই দিতে নেই, বেশি পেতে পেতে পরে দিয়ে জেদি হয়ে যাবে। ইদানিং শরীর ভালো যাচ্ছে না জুইয়ের, সময় ঘনিয়ে এসেছে, তাই শরীর খারাপ। তার চেক আপ করানোর হলে ডক্টর তাকে ভর্তি হতে বলে। অন্যদিকে জুইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিকেলের দিকে অপারেশন। নাফিসকে লাগাতার ফোন দিচ্ছে জুই, কিন্তু ফোন রিসিভ করেনি নাফিস। প্রায় অনেকক্ষণ পর ফোন ব্যাক করে নাফিস। এতগুলো ফোন দিলাম, রিসিভ করনি কেন? আরে বাবা, মিটিং লাগাতার 2টো ছিল। কখন আসবে? ভর্তি হয়েছ? হ্যাঁ। মা কোথায়? এখানেই আছে। আচ্ছা আমি আসছি। কথা দিচ্ছ কিন্তু? হ্যাঁ, কথা দিলাম জলদি ফিরবো। ওটিতে যাওয়ার আগে তোমাকে দেখতে চাই আমি নাফিস। ওটিতে যাওয়ার আগে আমি তোমার সামনে থাকবো, কথা দিলাম। নিজের চোখে মেয়েকে ভালোভাবে দেখছে জুই। দাদুনের কোলে চুপ করে বসে আছে, হাতে স্লাইন চলছে জুইয়ের। বিকেলেই ওটি করিয়ে ফেলবে। শান্তার স্বামীও চলে এসেছে ইতিমধ্যে। জুইয়ের মা আর ভাবিও এসেছে হাসপাতালে। সবাই আছে, কিন্তু শূন্যতা এক জায়গাতেই। নাফিস এখন আসেনি। কথা দিয়েছিল যে সে ফিরবে, এখনো ফিরছে না সে। এইদিকে সময়ও প্রায় ঘনিয়ে এসেছে। শাশুড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে একবার চোখে ইশারা দেয় জুই। রেহানা বেগমের জুইয়ের প্রতি আলাদা একটা মায়া আছে। যেই জুইকে তিনি দেখতে পারতেন না, সেই জুইকেই তিনি আজ চোখে হারান। ছেলের বউয়ের চোখের ইশারা পেয়ে নিজের বুকের মধ্যে কামড় দিয়ে ওঠে রেহানা বেগমের। উঠে গিয়ে জুইয়ের পাশে দাঁড়ায় রেহানা বেগম। কিছু বলবা? ও কথা দিয়েছিল ফিরবে, এখনো তো এলো না। আসবে তো। একটাবার ফোন দেন না মা, দেখেন কোথায় আছে। তোমার চোখে পানি কেন? কেঁদো না মা, ওকে একবার ফোন দেন না। আচ্ছা আমি দেখতেছি। রেহানা পারভিন অনেকবার ছেলেকে ফোন দিয়েছেন, কিন্তু ছেলে তার ফোন রিসিভ করেনি। এদিকে নার্স এসে গেছে, জুইকে ওটিতে নিয়ে যাবে। এখন জুইয়ের যেন পা চলছেই না। উঠে তো বসেছে, কিন্তু নামছে না বেড থেকে।
একটু নাফিসকে দেখার জন্য তার মতন উতলা হয়ে আছে। বারবার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু বুঝতে দিচ্ছে না কাউকে। ইফসিকে কিছুক্ষণ কাছে টেনে আদর করে দেয়। কি ভেবে যেন ইফসিটাও কেঁদে দেয়। কান্না থামাতে শান্তা ইফসিকে বাহিরে নিয়ে যায়। এরই মাঝে নার্স বলে, চলেন, ওটি রেডি আছে। আর একটু অপেক্ষা করি, সময় বয়ে যাচ্ছে তো। একটু প্লিজ। আচ্ছা, আপনাদের হয়ে গেলে আমাকে ডাক দিবেন, তবে একটু তাড়াতাড়ি। ম্যাডাম আবার চলে যাবেন। জি। নার্স চলে গেলে জুই একবার শব্দ করেই কেঁদে দেয়, কারণ সে চেয়েছিল নাফিস অন্তত এই সময়টায় থাকুক তার পাশে। কিন্তু নাফিস কোথায়? জুইয়ের কান্না শুনে রেহানা বেগম আর জুইয়ের মা জুইকে সান্ত্বনা দেয়। মিনিট 5 পর হাসপাতালে হাঁপাতে হাঁপাতে কেবিনে আসে নাফিস। নাফিসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জুই, যেন চোখ জোড়া নাফিসকে দেখার জন্য অপেক্ষায় ছিল। নাফিসকে দেখে আরও কেঁদে দেয় জুই। নাফিস এসে জুইয়ের পাশে দাঁড়ায়। এই 9টা মাস নাফিস জুইকে আদরে আদরে রেখেছে, ওর সমস্ত কাজ নিজ হাতে করে দিয়েছে। আর এই মুহূর্তে যদি সে না আসতে পারে, তাহলে এটা সব থেকে খারাপ লাগার একটা জায়গা হয়ে থাকবে। নাফিসের আশা দেখে সবাই ওদের একা ছেড়ে দেয়। সবাই চলে যাওয়ার পর নাফিস আর 1 সেকেন্ডও দেরি করেনি, জড়িয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে জুইকে, আর জুইও জড়িয়ে ধরে নাফিসকে। এত দেরি করলা কেন? সরি গো, লাস্ট মোমেন্টে এসে আরেকটা মিটিং চলে আসছে। এইখানে আমি টেনশনের শেষ। কাঁদছো কেন? এক বাচ্চার মা, এখন আরেক বাচ্চা হবে, সে এখনো কান্না করে বাচ্চাদের মতো। যাও সরো। কি ভেবেছিলে আসবো না? কিন্তু কথা দিয়েছিল তো ফিরবে। তাই তো ফিরে এলাম। আমি যদি কোনো ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও। কি সব বলো এগুলা? তুমি যে আমার কাদম্বরী, আমার লাকি চার্ম। যদি না ফিরি? চুপ, একদম চুপ। না ফিরি মানে কি? ফিরতে তোমাকে হবেই। দোয়া করো। ইনশাল্লাহ দেখা হবে আমার ছোট সোনা সমেত। ইনশাল্লাহ। কাদম্বরী, কথা কিন্তু তুমিও দিলে যে ফিরবে। কথা দিতে পারছি না। আমার যে তোমাকে লাগবে। এরই মাঝে নার্স এসে ডাক দেয়। নাফিস জুইকে নিয়ে নার্সের সাহায্যে ওটির সামনে নিয়ে যায়। সবার সাথে কথা বলার পর জুইকে ভেতরে নিয়ে যাওয়া হয়। 1 ঘন্টা পর বিকেলে 5:40 এক সদ্য নবজাতক ছেলে সন্তানকে এনে নাফিসের দিকে এগিয়ে দেয় নার্স। বাচ্চাকে দেখে অবাক নয়নে চেয়ে থাকে নাফিস। বাচ্চার মুখটা দেখে সারা দিনের শত ক্লান্তি এবং এতক্ষণের সকল দুশ্চিন্তা সব উড়ে গেল। তার হাত কাঁপছিল নাফিসের মা নাফিসকে বলেন, কি রে বাবা, কোলে নে। মায়ের কথা শুনে নিজের বাচ্চাকে কোলে তুলে নেয় নাফিস। বাচ্চাকে কোলে নিয়ে এসে চোখের পানিগুলো অনায়াসে পড়ে গেল। বাচ্চার মুখ দেখে তার জুইয়ের কথা মনে পড়ে যায়। নার্সকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে বসলো, আমার ওয়াইফ ভালো আছে, সেন্স ফিরবে আস্তে আস্তে, অবজারভেশনে আছেন তিনি। ধন্যবাদ। বাচ্চাকে পরপর সবাই কোলে নিয়েছে। ইফসি তখন নাফিসের কোলে। সে তার পাপার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বাবুটা কার পাপা? বাবুটা তোমার মা, বাবুটা তোমার ভাই। আমার ভাই? হ্যাঁ মা, তোমার ছোট ভাই। বাবার কোলে থেকেই ইফসির বাবুর দিকে এক নাগাড়ে চেয়ে থাকে। সবাই আজ অনেক খুশি। আসলেই তাদের একটা সন্তানের প্রয়োজন ছিল, যা শুধু জুই বুঝেছিল। অসাধারণ এক অনুভূতি বয়ে যাচ্ছে নাফিসের মধ্যে। প্রায় অনেকক্ষণ পর নাফিস কেবিনে যায়। জুই তখন ঘোরের মধ্য থেকে বেরিয়ে আসে। আস্তে করে জুইয়ের পাশে গিয়ে বসে নাফিসকে দেখে অনেক শান্তি পায় জুই, কারণ একটা বাচ্চার খুশি যে কতটা একজন বাবার কাছে তার সম্পূর্ণ ভাবটা তখন নাফিসের চোখে মুখে ভেসে ওঠে, যা জুইয়ের চোখ এড়ায়নি। জুইয়ের হাতটা আলতো করে ধরে কপালে চুমু দেয় নাফিস। কেমন আছো কাদম্বরী? ভালো। বাবুকে দেখেছো? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো। বাবু তো তার বাবার মতো হওয়ার কথা। ব্যথা করতেছে? একটু একটু। ইফসি কোথায়? শান্তার কাছে। বাবু কোথায়? মায়ের কোলে। ও কাদম্বরী, বলো। তুমি আজ আমাকে যা দিয়েছো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমায় যা দিয়েছো তার কাছে কিছুই না। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তাই তো ফিরতেই হলো। কথা দিয়েছিলে ফিরবে। হ্যাঁ, কথা রেখেছি। বাবু সমেত তোমার কাছে ফিরে এসেছি আমি। বাবুকে নিয়ে আসি? যাও, ইফসিকেও নিয়ে আসো।
হুম। কিছুক্ষণ পর নাফিসের বাবু আর ইফসিকে নিয়ে কেবিনে আসে। বাবুকে জুইয়ের পাশে শুয়ে দেয় নাফিস। এদিকে ইফসিকে দেখে জুই হেসে দেয়। কেমন আছো আম্মুন তুমি? ভালো আছি। ভাইকে দেখেছো? আমার ভাই আমন। হ্যাঁ মা, তোমার ভাই। ভাই আমার মতো হাই তোলে। তাই? এরপর জুই বাবুকে কোলে দেয়। দ্বিতীয় নাফিসকে দেখছে সে। অনেকটা নাফিসের মতো হয়েছে তাদের ছেলে। এরই মাঝে নাফিস বলে ওঠে, কাদম্বরী, হুম আমাদের সুখী পরিবার, আমি, তুমি, ইপসি আর বাবু। হুম। এরপর আস্তে আস্তে সবাই ভেতরে এসে জুইয়ের সাথে দেখা করে যায়। রাতের দিকে সবাই চলে যায়। নাফিস থেকে যায় জুইয়ের কাছে। গভীর রাতে বাবুকে দুধ দিয়ে আবার শুয়ে দেয় জুইকে। নাফিস জুইয়ের পাশে বসে আছে। দুজনেই চুপ করে আছে। নীরবতা ভেঙে জুই নিজেই বলে, কি হলো চুপ যে? আমাদের সন্তান হয়েছে, আমি যে কত খুশি তুমি ভাবতে পারো কাদম্বরী। এই খুশিটাই তো দেখতে চেয়েছিলাম। আমায় এতটা বোঝো কি করে? ভালোবাসি তার জন্যে। এই ভালোবাসা আমি আর কখনো হারাতে দিব না। তুমি হারাতে দিলেও আমি কখনো হারিয়ে যেতে পারবো না। ভালোবাসি কাদম্বরী, অনেক ভালোবাসি। তাই তো সযত্নে বুকে আগলে রাখি। নাফিসের কথায় হেসে দেয় জুই। এ যেন এক পরম পাওয়া। এ যেন এক সুখের মেলবন্ধন, যেখানে আজ সব কষ্ট দূরে পালিয়ে গেছে, যেখানে আজ শুধুই ভালোবাসা আর ভালোবাসা। নাফিস তার ভুলগুলো শুধরে নিয়ে ভালো আছে। জুই আরও একবার জীবনকে সুযোগ দিয়ে এখন হয়তো ভালোবাসাটুকু আঁকড়ে ধরে দুই সন্তান নিয়ে ভরা সংসার নিয়ে ভালো আছে। এভাবেই হয়তো কিছু ভালো থাকাগুলো স্থায়ী হয়ে রয়। এভাবেই হয়তো কিছু মানুষ কথা দিয়ে ফিরে আসে। এভাবেই হয়তো কিছু অতীত ভুলে যাওয়া যায়। এভাবেই হয়তো কিছু কষ্ট সুখে পরিণত হয়। ভালো থাকুক ভালোবাসাগুলো, সুখে থাকুক ভালোবাসার মানুষগুলো।